আচ্ছা, আমরা লাইভে চলে এসেছি। অলমোস্ট আমি ইন্ট্রো দিব ভাই। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 2 লেনদেন চ্যাপ্টারটি নিয়ে, এবং আমার সাথে আছে আমাদের প্রিয় লেকচারার বিভূতিভূষণ সাহা ভাইয়া। তো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমার কি অবস্থা এবং এই তোমাদের তো সবার কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তোমরা যারাই জয়েন করেছো তোমরা প্লিজ কমেন্টে লিখে দাও কি কোথা থেকে জয়েন দেখছো, আমাদের কোন কলেজের, এবং তোমাদের একই সাথে এই কোর্সে এনরোল করেছে সব ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও যাতে সবাই জয়েন করতে পারে। আমরা অতি শীঘ্রই লাইভটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমি কি স্টার্ট করবো? জি জি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। 10 মিনিট স্কুল এসএসসি ক্র্যাশ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে থেকে হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টিং ক্লাসে শুরু হচ্ছে। অ্যাকাউন্টিং ক্লাস নিচ্ছি হচ্ছে আমি। তো ক্লাস শুরুর আগে হচ্ছে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম বিভূতিভূষণ সাহা। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। তো আপনাদের সপ্তাহের মধ্যে হচ্ছে 2 দিনে আমি আপনাদের অ্যাকাউন্টিং ক্লাসটা নিব। একটা হচ্ছে শুক্রবার এবং আরেকটা হচ্ছে রবিবার। 2 দিনেই এই 4টার দিকে আপনাদের এই ক্লাসটা নেওয়ার ট্রাই করব। যদিও হচ্ছে আজকে শুরু হচ্ছে শুক্রবার থেকে, সামনের রবিবারে হয়তো ক্লাসটা করানো পসিবল হবে না। কিন্তু এরপর থেকে পরের শুক্র এবং রবিবার 2 দিন করে হচ্ছে আমরা সপ্তাহে ক্লাস নিব এবং আমাদের যে নিয়মিত ক্লাস এটা হতেই থাকবে। তো আজকে আমরা মেইনলি হচ্ছে সবার প্রথমে এই ক্লাসে শুরু করার আগে আমাদের যে শর্ট যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে হচ্ছে আমরা একটা ছোট একটা আইডিয়া নিয়ে নিব যে আমরা আসলে আমাদের এই কোর্সের মধ্যে টোটাল কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো, কোন কোন ব্যাপারগুলোর দিকে আমাদের মনোযোগ দেওয়া লাগবে, সেই সকল ব্যাপারে একটা আমাদের আইডিয়া থাকা দরকার। তাহলে আলটিমেটলি গিয়ে আমরা আমাদের মেইন যে টপিকটা রয়েছে সেটা আমরা শুরু করতে পারবো। এবং আজকে আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 2, অধ্যায় 2, যেটার নাম হচ্ছে লেনদেন। তো দেখে নিই আপনারা কারা কারা হচ্ছে অলরেডি এখানে এসে পড়েছেন। তো দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আপনারা এই ক্লাসটি জয়েন করে ফেলেছেন। হুমায়রা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জাহিদ এসে পড়েছে, কনক, রেদওয়ান, তারপর হচ্ছে হারুন, লায়লা, তারপর হচ্ছে আনিসুর, ফাহিম। দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে ক্লাস করছে এবং কি এমনকি ইন্ডিয়া থেকে হচ্ছে রাতুল এসে পড়েছে ক্লাসটি করার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছি যে সবাই তার নিজেদের ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দেওয়া শুরু করে দিয়েছে। তো তোমাদের যদি কারো ফ্রেন্ড থাকে যারা হচ্ছে অলরেডি ক্লাসের মধ্যে জয়েন করেনি, তোমরা যেটা করতে পারো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, তাহলে কেউই হচ্ছে এই ক্লাসটি আর মিস করবে না। তো যেহেতু এখানের মধ্যে হচ্ছে অলরেডি আমাদের মোটামুটি 5 মিনিট চলে গিয়েছে, তো আমরা একটা কাজ করি, আমাদের একদম প্রথম যে পার্টটা ছিল সেই পার্টটা আমরা শুরু করতে পারি। তোমাদের যেটা বললাম, আমরা প্রথমত যেটা দেখবো যে আমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি আমাদের যে এসএসসি অ্যাকাউন্টিং বইটা রয়েছিল সেখানে টোটাল 12টা চ্যাপ্টার ছিল। এই 12টা চ্যাপ্টারের মধ্যে আপনাদের কিন্তু অলরেডি 6টা চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের টোটাল 6টা চ্যাপ্টার এখন পর্যন্ত সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কি কি চ্যাপ্টার রয়েছে? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, আর দুটো চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। টোটাল এই 6টা চ্যাপ্টার নিয়ে আপনাদের এই এসএসসি শর্ট সিলেবাসটা রয়েছে এবং এই 6টার মধ্যে 5টা চ্যাপ্টার সম্পূর্ণ রয়েছে। এই চ্যাপ্টার 10 ছাড়া অন্য যে 5টা চ্যাপ্টার রয়েছে সবগুলো একদম ফুল সিলেবাস এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু অধ্যায় 10 বা আর্থিক বিবরণীর সম্পূর্ণ অংশকে আপনাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে যেটা করা হয়েছে যে অনুপাতের যে পার্টটা ছিল ওই পার্টটা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে পার্টটা ছিল সেটাকে আপনাদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সত্যি কথা বলতে অনুপাতের পার্টটা খুব বেশি বড় ছিল না। খুবই ছোট একটা পার্ট ছিল। ওই পার্টটা ছাড়া অলমোস্ট টোটাল পার্টটাই কিন্তু আপনাদের এই চ্যাপ্টারে হচ্ছে কি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া আগের চ্যাপ্টার গুলো রয়েছিল চ্যাপ্টার 9, তারপর হচ্ছে চ্যাপ্টার 2, 3, 6, 7 সবগুলাই কিন্তু আপনাদের এই এসএসসি শর্ট সিলেবাসের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত রয়েছে। সো আমরা যেটা করব, আমরা ট্রাই করব প্রত্যেকটার উপরে হচ্ছে বেশ কিছু ক্লাস নেওয়ার, যাতে করে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস নিলে যেটা হবে আমাদেরকে হচ্ছে সবগুলা চ্যাপ্টার মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা অনেকে খুশি হতে পারি যে আমাদের অলরেডি হচ্ছে সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে টোটাল বই আর পড়া লাগবে না। হ্যাঁ, সেটা অবশ্যই অনেক খুশির একটা ব্যাপার, কারণ তোমাদেরকে একদম টোটাল বই এখন পড়া লাগছে না। কিন্তু শুধু যে সুবিধা আছে এরকম নাই, আমি বলবো যে আমাদের আসলে এখানের মধ্যে কিছু অসুবিধাও ক্রিয়েট হবে। তো শর্ট সিলেবাসের মধ্যে আমাদের কেমন অসুবিধা ক্রিয়েট হতে পারে? প্রথম অসুবিধা হচ্ছে আমরা যারা হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়ি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা বইয়ের সবকিছু সবসময় পড়ি না।
অনেক সময় দেখা যায় অনেকের কাছে একটা স্পেশাল চ্যাপ্টার হচ্ছে অনেকের কাছে হার্ড লাগে। যেমন আমার এক ছোট ভাই ছিল যার হচ্ছে নগদান বই চ্যাপ্টারটা অনেক বেশি হার্ড লাগতো। সো সেই চ্যাপ্টারটা সে মিস করে চলে গেছে। অন্যান্য গুলা পড়েছিল এবং পরীক্ষার মধ্যে সে ইজিলি হচ্ছে অ্যান্সার করে আসতে পারছে। এই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার গুলোর মধ্যে কিছু, কিছু চ্যাপ্টার চাইলে হচ্ছে বাদ দেওয়া যায়। যেগুলা প্রেফার করতেছি আমরা ওইগুলা পড়া পসিবল। কিন্তু সিলেবাস শর্ট হয়ে যাওয়ায় ওই সুবিধাটা আমাদের থাকবে না। আমাদেরকে যেই সিলেবাস রয়েছে, সিলেবাসের প্রত্যেকটি টপিক আমাদেরকে খুব ভালো মতো পড়া লাগবে। এখানে বাদ দেওয়ার মতো আসলে কোনো ব্যাপার নেই। কারণ খেয়াল করে দেখো তোমাদের এখানে টোটাল ৬ টা চ্যাপ্টার রয়েছে। ৬ টা থেকে তোমাদের কোয়েশ্চেন কয়টা আসবে? তোমাদের কোয়েশ্চেন আসবে হচ্ছে টোটাল ১১ টা সিকিউ আসবে। ১১ টা সিকিউ এর মধ্যে আমরা জানি যে আমাদের ২ টা সিকিউ একদম ম্যান্ডেটরি। আমাদেরকে আর্থিক বিবরণী থেকে অবশ্যই ২ টা সিকিউ দেওয়া লাগবে। এবং বাকি যে ৯ টা আমাদের সৃজনশীল রয়েছে, বাকি ৯ টা সৃজনশীল আসতে পারে বাকি ৫ টা চ্যাপ্টার থেকে। অর্থাৎ চ্যাপ্টার ২, ৩, ৬, ৭ আর ওই পেজে ছিল আমাদের কোন চ্যাপ্টার? এই পেজে ছিল ৯ চ্যাপ্টার। এই ৫ টা থেকে ধরে নেওয়া যায় আমাদের ৯ টা করে ৯ টা হচ্ছে সৃজনশীল আসবে। এখন এমনও হতে পারে আর্থিক বিবরণী থেকে ২ টার জায়গায় ৩ টা দিয়ে দিল। ২ টা ম্যান্ডেটরি আর একটা দিয়ে দিল যদি চান আপনি অ্যানসার করতে পারেন। তো যেকোনো জায়গা থেকে হতে পারে। বাট এটা আমরা সিউরলি বলতেই পারি যে প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম ২ টা করে কোয়েশ্চেন দিবেই। একটা চ্যাপ্টার থেকে একটা হবে। কারণ এখানে ৬ টা চ্যাপ্টার রয়েছে। বাকি চ্যাপ্টার গুলা থেকে ৫ টা থেকে যদি ২ টা করে দেয় আপনাদের কিন্তু ইজিলি ১০ টা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তো এখানে বাদ দেওয়ার মতো আসলে তেমন কোনো স্কোপ নেই। আপনাদেরকে টোটাল যে সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টার গুলো অন্তর্ভুক্ত রয়েছে সবগুলো মোটামুটি কভার করা লাগবে। সেকেন্ড ব্যাপার, আমরা যেটা করি অ্যাকাউন্টিং এর মধ্যে ম্যাথমেটিক্যাল এর দিকে হচ্ছে আমরা খুবই কি করি? খুবই আমরা মনোযোগ দেই। থিওরির দিকে খুব বেশি একটা মনোযোগ দেই না। এখন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে থিওরি আসলে খুব বেশি দরকার আছে আমি বলব না। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আমরা থিওরি একদম বাদ দিতে পারব না। আমাদের থিওরি গুলা কেন দরকার? আমাদের কিন্তু সিকিউ না থাকলেও আমাদের এমসিকিউ এর মধ্যে তো অবশ্যই আমাদের থিওরি লাগবে। আমরা দেখা যায় আ ম্যাথমেটিক্যাল দিকে অনেক বেশি মনোযোগ দিয়ে থিওরির দিকে একদম মনোযোগী দেই না। তার ফলে যেটা হয় যে পরীক্ষার মধ্যে এমসিকিউ আসলে আমরা ওই পার্ট গুলো আমরা হয়তো ভালো নাম্বার পাই না। সিকিউ এর মধ্যে ভালো নাম্বার আসলো, এমসিকিউ তে খারাপ আসলে তাহলে হবে না কিন্তু। আমাদের ২ দিকে মোটামুটি ব্যালেন্স করতে হবে যাতে করে আমরা ২ টা মিলিয়ে একটা ভালো নাম্বার পেতে পারি। সো আমরা শুধু থিওরির দিকে মনোযোগ দিব এরকম না, আবার শুধু ম্যাথের দিকে দিব এরকম না, আমাদের ২ দিকে মোটামুটি মনোযোগ দেওয়া লাগবে। অ্যান্ড এখন আরো বেশি করে মনোযোগ দেওয়া লাগবে। আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দেখা যাবে অনেকে চ্যাপ্টার পড়ে বাট চ্যাপ্টারের সবগুলা ম্যাথ করে না। কিছু, কিছু ম্যাথ করে, কিছু, কিছু ম্যাথ বাদ দিয়ে যায়। এই হ্যাবিটটা অন্তত আপনাদেরকে বাদ দিতে হবে এই শর্ট সিলেবাসের জন্য। কারণ যেহেতু বললাম যে চ্যাপ্টার কম, সো কোন জায়গা থেকে কোয়েশ্চেন করবে আমরা সিউরলি বলতে পারছি না। আবার একটা চ্যাপ্টার থেকে মাল্টিপল কোয়েশ্চেন আসতে পারে। এই কারণে আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম খুঁটিনাটি পার্ট সবগুলা খুব মনোযোগ দিয়ে পড়া লাগবে। সো এতটুকুই হচ্ছে আমাদের শর্ট সিলেবাস নিয়ে বলার ছিল। শর্ট সিলেবাস সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন। তো যদি হচ্ছে কোয়েশ্চেন থাকে আমি এগুলোর অ্যান্সার দিয়ে আসবো। আর যদি কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা হচ্ছে আমরা কন্টিনিউ করা শুরু করব। সো দেখতে পাচ্ছি যে অনেকেই হচ্ছে ক্লাসে এসে পড়েছেন, ক্লাসটা করছেন। অনেকে এসেছেন ঢাকা থেকে, অনেকে এসেছেন চিটাগাং থেকে, অনেক জায়গা থেকে আপনারা এসে পড়েছেন। আ সো এখানে বলছেন, কোয়েশ্চেন করছেন যে, "ভাইয়া আজকে ক্লাস রয়েছে, তাই ক্লাসটা ছোট করে দিলে একটু সহজ হতো।" ক্লাস ছোট করা যাবে এরকম না। বাট আজকে যেহেতু একদম ১ম ক্লাস, ১ম ক্লাসের মধ্যে যে একদম অনেক হার্ড কিছু পড়াবো এরকম না। চ্যাপ্টার ২ আমরা জানি একদম বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে একদম বেশি কিছু নেই। আবার বলতে গেলে কম কিছুও নেই। আমাদের একদিন অবশ্য চ্যাপ্টার শেষ হবে না। আজকে আমরা হাফ চ্যাপ্টার পড়বো। নেক্সট দিন গিয়ে হচ্ছে আমরা বাকি অর্ধ চ্যাপ্টার পড়বো। এই চ্যাপ্টার 2 এর উপর মেইনলি হচ্ছে ২ টা ক্লাস নিলে আমাদের এনাফ। বাট আমরা ট্রাই করব যাতে করে অন্তত এই ২ টা ক্লাসের মধ্যে আমাদের লেনদেনের যে টপিক গুলা রয়েছে বা পার্ট গুলো রয়েছে সবগুলো যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায় মোটামুটি। আচ্ছা ফাইন। তারপর ঠিক আছে মোটামুটি ক্লাস কতক্ষণ হবে? ক্লাস ধরে নেওয়া যাচ্ছে অ্যারাউন্ড 1 and half আওয়ার এর মতো হবে। ঠিক আছে? সো আমরা ট্রাই করব যাতে করে আমাদের এই লেনদেন চ্যাপ্টারের মধ্যে যতটুকু পড়াবো, ওই পার্ট গুলোর মধ্যে যাতে আর কোন সমস্যা না থাকে। যদিও আমাদের এই শর্ট সিলেবাস থেকে কোন কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে দেওয়া যাক। তো প্রথমত এই যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে লেনদেন, আমাদের জেনে নেওয়া দরকার যে লেনদেন কি? বা লেনদেনের সংজ্ঞাটা বা ডেফিনিশন জেনে নেওয়া লাগবে। সো লেনদেনের ধারণা নিয়ে এখানে কি বলা আছে? যে অর্থের আদান-প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা নিয়ে বলা আছে যে কোনো ঘটনা বা ইভেন্ট বা সেবা আদান-প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে ওই সমস্ত ঘটনা বা আদান-প্রদানকে লেনদেন বলা হয়ে থাকে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আমাদের বৈশিষ্ট্য রয়েছে লেনদেনের মধ্যে গিয়ে। প্রথমত লেনদেনের কি হওয়া লাগবে? অর্থের আদান-প্রদান হওয়া লাগবে অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হওয়া লাগবে। এটা হচ্ছে একদম ১ম শর্ত। ২ নাম্বারে গিয়ে লেনদেন হচ্ছে মেইনলি একটা ঘটনা। সব ঘটনা অবশ্যই লেনদেন না, বাট প্রত্যেকটা লেনদেন একেকটা ঘটনা। লেনদেনকে অবশ্যই সর্বপ্রথম একটা ঘটনা হওয়া লাগবে। যে ঘটনা কি হবে? যে ঘটনা বা সেবা আদান-প্রদানটা হবে অর্থের আদান-প্রদান অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে।
তখন সে সকল ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো। তো যদি হচ্ছে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি কি কি বলে ফেললাম, যে প্রথমত আমাদের কি হওয়া লাগবে, এটা ঘটনা হওয়া লাগবে। আর এখানে ঘটনা হতে পারে বা সেবা আদান প্রদান হতে পারে, এটা হচ্ছে আমাদের একদম প্রথম শর্ত। ২ নম্বর শর্তটা হচ্ছে আমাদের হয় অর্থের আদান প্রদান হওয়া লাগবে, অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা হওয়া লাগবে, এটা আমাদের সেকেন্ড শর্ত। এবং ৩ নম্বর শর্ত বলতে পারি, আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে। যদি এমন কোনো ঘটনা হয় যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিন্তু আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না, তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না। এটাই হচ্ছে লেনদেনের একটা সংজ্ঞা। সো যেটা বললাম যে আমাদেরকে থিওরি কেন পড়তে হবে, থিওরি গুলোর দিকে মনোযোগ দেওয়া লাগবে, যাতে আমরা ফুললি মানে আমরা কমপ্লিটলি হচ্ছে আমাদের এমসিকিউর যে পার্ট গুলো আছে ওগুলো আমরা ক্লিয়ার থাকতে পারি। তারপর এখানে বলা হচ্ছে যে লেনদেন শব্দের আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান। সো লেন শব্দের অর্থ হচ্ছে গ্রহণ এবং দেন শব্দের অর্থ হচ্ছে প্রদান। তাই লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান করা, অথবা অন্য কথায় বলতে গেলে দেওয়া এবং নেওয়া। এই দুইটাই হচ্ছে মেনলি আমাদের লেনদেন শব্দটির আবিধানিক অর্থ। লেনদেন এটাকে মেনলি হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত বলা হচ্ছে লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন এবং তারপরটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। প্রথমত আমরা অভ্যন্তরীণ লেনদেন নিয়ে আসি। আমাদের ব্যবসায়ের মধ্যে যে সকল পক্ষ রয়েছে তাদের সাথে যদি কোনো লেনদেন হয়, অর্থাৎ ব্যবসায়ের মধ্যে কোনো লেনদেন হলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। কিন্তু কোনো লেনদেনের মধ্যে যদি বাইরের কোনো পক্ষ সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে বাহ্যিক লেনদেন। সো নামের মধ্যেই রয়েছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ বলতে বুঝে ভিতরের মধ্যে। সো যদি অভ্যন্তরীণ লেনদেনের একটা উদাহরণ দিতে হয়, একটা ভালো উদাহরণ আমরা বলতে পারি সেটা হচ্ছে অবচয়। কি বললাম? অবচয় হচ্ছে অভ্যন্তরীণ লেনদেনের খুবই ভালো একটা বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে অবচয় বলতে মেইনলি কি বোঝানো হয়ে থাকে? একটা স্থায়ী সম্পদ যখন কিনা ক্রয় করা হয়, সেটা আমরা ব্যবহার করি। নির্দিষ্ট সময় ব্যবহার করার পর অবশ্যই যেই দামে আমি কিনেছিলাম ওই দামে আমি আমার সেই স্থায়ী সম্পদ বিক্রি করতে পারবো না। সো তুমি মনে করো এখন একটা ফোন কিনলে ৳১৫,০০০ দিয়ে, তুমি ২ বছর ইউজ করলে। ২ বছর ইউজ করার পর তুমি যদি বিক্রি করতে চাও, এই ফোন কখনোই ৳১৫,০০০ দিয়ে বিক্রি করা পসিবল না। দেখা যাবে হয়তো এটা ৮,০০০ বা ১০,০০০ এর কাছাকাছি কোন দামে বিক্রি করা যাবে, এটাও বেশি বলবো আমি। তো ধরো ৳১৫,০০০ যে ফোনটা ছিল সেটা তুমি ৳৮,০০০ দিয়ে বিক্রি করতে পারলে। ৳১৫,০০০ ফোন ৮,০০০ এ এসে পড়ল। মাঝখানে ৳৭,০০০ যে কমে গেল, এটা কেন কমলো? এই অর্থ কমে যাওয়াটাকে আমরা বলতেছি কোনটা? আমরা বলতেছি হচ্ছে অবচয়। অবচয় হচ্ছে স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে যদি হচ্ছে স্থায়ী সম্পদের মূল্য কমে যায়, তখন তাকে অবচয় বলা হয়ে থাকে। সো অবচয়ের ফলে কিন্তু বাইরের কোনো পক্ষ জড়িত নেই। ব্যবসায়ের যে স্থায়ী সম্পদ রয়েছিল সেটারই আমার কি হয়েছে? আমার সেটার মূল্য কমে গিয়েছে ব্যবহারজনিত কারণে। যেহেতু ব্যবসায়ের সকল পক্ষ এখানে কানেক্টেড, বাইরের কোনো পক্ষ নেই। সেজন্য এটাকে বলা হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন। আবার লেনদেন হতে পারে হচ্ছে বাহ্যিক, যেখানের মধ্যে ব্যবসায় ছাড়াও বাইরের কোনো পক্ষ এখানে সংযুক্ত থাকবে। যেমন যদি হচ্ছে আমি এখন কি করি? আমি যদি পণ্য ক্রয় করি বাইরের কোনো পক্ষ থেকে, পণ্য ক্রয়ের ফলে অবশ্যই কিন্তু আমরা নিজের পণ্য নিজে ক্রয় করতে পারব না। বাইরের কোনো পক্ষের থেকে আমাদের সেই পণ্যটা ক্রয় করে আনা লাগবে। সে হচ্ছে বিক্রেতা এবং আমরা হয়ে যাবো ক্রেতা। যেহেতু আমরা অন্য কারো কাছ থেকে পণ্যটা কিনে নিয়ে আসলাম, বাইরের একটা পক্ষ জড়িত, ব্যবসায় বাইরের পক্ষ। এই কারণে এই লেনদেনকে বলা হচ্ছে একটা বাহ্যিক লেনদেন। সো লেনদেন মিলে ২ প্রকার, বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। সত্যি কথা বলতে লেনদেনকে আরো বেশ কয়েকভাবে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। কেমন লেনদেন হতে পারে? আ অনেকের মাথার মধ্যে ঘুরে যে লেনদেন বলতে অবশ্যই নগদ অর্থে কি হওয়া লাগবে? আদান-প্রদান হওয়া লাগবে। বাট এটা ম্যান্ডেটরি না। সবসময় যে নগদ টাকায় যাওয়া লাগবে এরকম না। এই কারণে এখানে বলা আছে অর্থের আদান-প্রদান অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এমনও হতে পারে আমি একটা কোনো পণ্য ক্রয় করলাম, নগদে ক্রয় করলাম সেটা একটা লেনদেন। আবার নগদে যদি ক্রয় না করি সেটাও আমরা লেনদেন বলব। এই ক্ষেত্রে যদিও আমরা নগদে পণ্য ক্রয় করিনি, কিন্তু এই নগদ অর্থের সমমূল্য আমরা পণ্য ক্রয় করেছি। যখন কিনা আমাদের নগদ অর্থের আদান-প্রদান ঘটবে কিংবা অর্থের সমমূল্য কোনো একটা পণ্য বা সেবার আদান-প্রদান ঘটবে সেটা কিন্তু আমরা লেনদেন বলতে পারি। সো লেনদেনকে অন্যভাবে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে নগদ লেনদেন এবং একটা হচ্ছে ধারের লেনদেন। যেখানে নগদ অর্থের আদান-প্রদান ঘটে সেটাকে আমরা নগদ লেনদেন বলতে পারি। আবার যেখানের মধ্যে নগদ অর্থের আদান-প্রদান ঘটে না, স্টিল এটা লেনদেন, ওটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ধারের লেনদেন। সো এটাই ছিল আমাদের একদম প্রাইমারি ধারণা লেনদেন সম্পর্কে। তো এবার হচ্ছে আমরা চলে যাবো আমাদের নেক্সট পার্টের মধ্যে। এখানে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করা হচ্ছে। আমরা যে একটু আগে পড়ে আসলাম সেটার উপর বেস করে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা করা হচ্ছে এখানে। দেখার জন্য যে আপনারা ক্লাসের মধ্যে মনোযোগী কিনা, এবং বিলিভ মি এই সকল ইজি কোয়েশ্চেন গুলো আপনাদের বোর্ডে এসেছে অলরেডি। এই কারণে গিয়ে আমাদের এই কোয়েশ্চেন দেখাটা খুবই গুরুত্বপূর্ণ যে লেনদেন শব্দের আবিধানিক অর্থ কোনটি? একটু আগে কিন্তু আমরা বলে এসেছি। এটা কি গ্রহণ ও প্রদান, সুবিধা অসুবিধা, আয় ব্যয় নাকি দায় ও সম্পদ? নিচের এই ৪ টা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের লেনদেন শব্দের আবিধানিক অর্থের মধ্যে গিয়ে পড়ছে? সো এটার অ্যান্সারটা হচ্ছে আপনারা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সো আমাকে বলে দিন যে লেনদেন শব্দের আবিধানিক অর্থ কোনটা? গ্রহণ ও প্রদান, সুবিধা অসুবিধা,
আয় ও ব্যয় নাকি দায় ও সম্পদ? দেখি কারা কারা হচ্ছে এই কোয়েশ্চেনের সঠিক আনসার দিতে পারছেন। সো দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকগুলা হচ্ছে অ্যান্সার শুরু করে দিয়েছে। মির্জা বলছে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, ফাইন। জুহিয়ার বলছে এটার অ্যান্সার হবে এ, নাহিম বলছে এটার অ্যান্সার হবে ক, নিবিড় বলছে ক, সালমা বলছে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ক। বাহ! সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। সাজ্জাদ বলছেন ক, জান্নাত বলছেন ক, ওয়াও! কনক বলছেন ক, তারপর হচ্ছে মোহাম্মদ আলী বলছেন ক, তানজিনা, তাসফিয়া, তারপর হচ্ছে আশিকুর, ইব্রাহিম সবাই আপনারা ক অ্যান্সার দিচ্ছেন। রাশিদ বলছেন ক, তারপর শারমিন বলছেন এ বা ক। দেখতে পাচ্ছি সবাই কিন্তু আমরা এ অ্যান্সার দিচ্ছি। মেহেদী, তারপর হচ্ছে ঝুমা, আমরা সবাই কিন্তু এ অ্যান্সার দিচ্ছি। সো এটা অবশ্যই সঠিক অ্যান্সার আমরা বুঝতেই পারছি। একটু আগে আমরা পড়ে এসেছিলাম কি যে লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান। লেন শব্দের অর্থ হচ্ছে গ্রহণ এবং দেন শব্দের অর্থ হচ্ছে প্রদান। তারপর এখানে আরো অনেকগুলা আমি অ্যান্সার দেখতে পাচ্ছি। সবগুলো অ্যান্সার আসলে পড়া পসিবল হচ্ছে না। সো আপনারা যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আপনারা ক্লাসের মধ্যে খুবই মনোযোগী স্টুডেন্ট। তারপরে আমরা আরেকটা কোয়েশ্চেন এখানে করে দেখি যে হিসাব রক্ষণের মূলনীতি কোনটা? এটা যদিও আপনাদের পড়ানো হয়নি, বাট আশা করি আপনারা সবাই এটার অ্যান্সারটা গেস করতে পারবেন যে হিসাব রক্ষণের মূলনীতি কোনটা? হিসাব, লেনদেন, জাবেদা নাকি হচ্ছে রেমিল, কোনটি আমাদের হিসাব রক্ষণের মূল নীতির মধ্যে গিয়ে হচ্ছে পড়বে? সো দেখে নেই এইটার অ্যান্সার কি হয়ে যাবে। এটা আশা করি সবাই হচ্ছে সঠিক অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, ফাইন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছি আগের যে কোশ্চেনটা ছিল সেখানের মধ্যে সবাই ক বলেছেন। আর এখানে বলা হচ্ছে হিসাব রক্ষণের মূলনীতি কোনটা? অলরেডি অ্যান্সার শুরু করে দিয়েছে। মুক্তাদির বলছে খ, তারপর হচ্ছে তোরাইয়া বলছে হচ্ছে খ, জান্নাত বলছে খ, নাহিম বলছে খ বা বি, সালমা বলছেন খ, মাসিয়া বলছেন বি, জোহাইর বলছেন বি। সো সবাই কিন্তু বি অ্যান্সার দিচ্ছে। আমরা বুঝতেই পারছি এর অ্যান্সার কোনটা হয়ে যাবে। এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি নাম্বারটা। যে লেনদেন এটাই হচ্ছে আমাদের হিসাব রক্ষণের মূলনীতি। কেন হিসাব রক্ষণের মূলনীতি লেনদেনকে বলা হয়? কারণ হিসাব বিজ্ঞান যেটা করে যে, যে সকল আর্থিক ঘটনাগুলো হয় সে সকল আর্থিক ঘটনাকেই শুধুমাত্র হিসাবের বইতে অন্তর্ভুক্ত করবে। আর্থিক ঘটনা না হলে সেটাকে হিসাবের বইতে অন্তর্ভুক্ত করবে না। অর্থাৎ শুধুমাত্র লেনদেন গুলাকেই অন্তর্ভুক্ত করা হয়। যদি লেনদেন না ঘটতো তাহলে সেগুলাকে আমরা অবশ্যই হিসাবের বইতে অন্তর্ভুক্ত করতাম না। হিসাবের বইতে অন্তর্ভুক্ত না করলে আমাদের নেক্সট যে স্টেপ গুলো রয়েছিল জাবেদা, খতিয়ান, রেমিল বা আর্থিক বিবরণী কোনো অংশই কিন্তু এখানে পারফর্ম করা পসিবল হতো না। লেনদেন থেকে আমাদের হিসাব বিজ্ঞানের মেন কার্যাবলী শুরু হয়। এই কারণে গিয়ে হিসাব রক্ষকের মূলনীতিটা হচ্ছে লেনদেন। সো এগুলো একদম ইজি ইজি কোয়েশ্চেন। আমরা বুঝে গেলাম যে লেনদেন কি, লেনদেনের ধারণা কি, এবং এখান থেকে আমরা এমসিকিউ সলভ করে ফেললাম। এবার হচ্ছে আমাদের নেক্সট যে পার্টটা রয়েছে সেই পার্টে চলে যাই। এবং দেখতে পাচ্ছি আপনারা সবাই বি অ্যান্সার দিয়েছেন এবং আপনারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর চলে আসি আমাদের নেক্সট পার্টের মধ্যে। এইবারে যে পার্টটা পড়তে হবে সেটা হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এই পার্টটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি হচ্ছে কোনো পার্ট বুঝতে না পারেন, যদি আপনারা কোনো পড়া বুঝতে পারেন না পারেন, টপিক বুঝতে না পারেন, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে ভাইয়া এই পার্টটা বুঝতে পারিনি। যদি না বুঝেন আমি অবশ্যই এই পার্টটা হচ্ছে আবার রিপিট করব। সো প্রথমত এখানে বলা হচ্ছে লেনদেনের প্রকৃতি বা লেনদেনের বৈশিষ্ট্য, যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটা ঘটনাকে লেনদেন বলতে পারবো। সবার প্রথমে এখানে বলা আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যদি এমন কোনো ঘটনা হয় যাকে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারছি না, তাকে কখনোই আমরা লেনদেন বলতে পারবো না। এটা হচ্ছে একদম প্রথম বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি যে আগে দেখবো এটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নাকি। অর্থের অঙ্কে যদি পরিমাপযোগ্য না হয় তাহলে কখনোই এটাকে আমরা লেনদেন বলতে পারবো না। যেমন যদি হচ্ছে এমন বলি যে আমি এখন ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেলাম। হ্যাঁ, আমি ক্লাস করতে করতে টায়ার্ড হতে পারি, তোমরা ক্লাস করতে গিয়ে টায়ার্ড হতে পারো। সো টায়ার্ড হয়ে গেলাম, এটা কিন্তু একটা অনুভূতি যে আমি ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। এখানে কিন্তু আমার এই টায়ার্ডনেস কে আমি অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবো না। টায়ার্ড হয়ে যাওয়াটা অবশ্যই একটা ঘটনা, কিন্তু এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা না। এই কারণে এটাকে আমরা প্রথমেই লেনদেন বলতে পারবো না। লেনদেনের খাতা থেকে এটাকে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে সাধারণ একটা ঘটনা। এটা ছিল হচ্ছে লেনদেনের প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে বলা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন। যদি এমন কোনো ঘটনা হয় যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিন্তু সেটা ব্যবসায়ের কোনো ধরনের পরিবর্তন ঘটাচ্ছে না বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না, সেটা কিন্তু আমরা লেনদেন বলতে পারবো না। যেমন বলা হলো যে যিনি মালিক রয়েছেন, মালিকের স্ত্রী নিজে থেকে হচ্ছে রিক্সা ভাড়া প্রদান করে কোথাও একটা ঘুরতে গিয়েছে। সো মালিকের স্ত্রী কি করেছেন? নিজের অর্থ খরচ করেছেন। মালিকের স্ত্রীর টাকার সাথে আমাদের ব্যবসার কিন্তু কোনো ধরনের অর্থের কোনো সম্পর্ক নেই। ওইটা একটা ঘটনা অবশ্যই। এটা হচ্ছে উনার দৃষ্টিকোণ থেকে একটা লেনদেন। তিনি যেখানের মধ্যে একটা নগদ অর্থের আদান-প্রদান করেছেন, মালিকের স্ত্রীর দৃষ্টিকোণ থেকে এটা একটা লেনদেন, কিন্তু ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে এটা লেনদেন না। কারণ এখানের মধ্যে কিন্তু ব্যবসায়ের কোনো ধরনের অর্থের পরিবর্তন ঘটেনি। এখানে অর্থের পরিবর্তন কার ঘটেছে? এখানে অর্থের পরিবর্তন ঘটেছে মালিকের যে ওয়াইফ ছিল তার ওয়াইফের এখানে অর্থের পরিবর্তন ঘটেছে। এই কারণে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না। এটাকে আমরা লেনদেন বলতে পারবো না। যদি এমন হতো যে
আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি। সো যেটা বলতে নিলাম, যদি এমন হয় যে এখানে যে আর্থিক পরিবর্তনটা ঘটছে, যে এটা যদি হচ্ছে ব্যবসার দৃষ্টিকোণ থেকে হতো, ব্যবসার থেকে যদি এই খরচটা করা হতো, সেক্ষেত্রে সেটাকে আমরা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন বলতে পারতাম। তারপর ৩ নাম্বার এখানে বলা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা নিয়ে এখানে কি বলা হচ্ছে? দ্বৈত সত্তা বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা লেনদেন হওয়ার ফলে অবশ্যই ২ টা পক্ষ থাকা লাগবে। কি, কি ২ টা পক্ষ? একটা ডেবিট পক্ষ এবং আরেকটা হচ্ছে ক্রেডিট পক্ষ। সো ডেবিট ক্রেডিট পক্ষ বলতে এখানে মেইনলি কি বোঝানো হচ্ছে? একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন যদি হচ্ছে আমি একটা ব্যাংকের মালিক হই, যদি একটা প্রতিষ্ঠানের মালিক এবং যদি আমি ব্যাংকের থেকে এখন একটা ঋণ নিয়ে আসি। ব্যাংক হচ্ছে আমাকে ঋণটা আমাকে প্রদান করছে। এক্ষেত্রে আমি একটা সুবিধা গ্রহণকারী এবং যদি ব্যাংক এখানে ঋণটা প্রদান করছে, ব্যাংক হচ্ছে একটা সুবিধা প্রদানকারী। একটা পক্ষ সুবিধা প্রদান করছে, আরেকটা পক্ষ সুবিধা গ্রহণ করছে। এই যে ২ টা পক্ষ অবশ্যই প্রতিটি লেনদেনের ফলে থাকতে হবে। এটাই হচ্ছে ব্যবসায়ের দ্বৈত সত্তা, যে অবশ্যই ২ টা পক্ষ থাকতে হবে। একটা সুবিধা গ্রহণকারী পক্ষ এবং আরেকটা হচ্ছে সুবিধা প্রদানকারী পক্ষ। ৪ নাম্বার কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এইটা লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়ে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র বলতে মেইনলি কি বোঝানো হচ্ছে? ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি আজকে একটা পণ্য ক্রয় করলে, পণ্যটা ক্রয় করলে হচ্ছে ধারে এবং ৫ দিন পরে গিয়ে তুমি সেই পণ্যের অর্থ পরিশোধ করলে। এখন তোমার মনে হতেই পারে তুমি আজকে পণ্যটা ক্রয় করেছো এবং পরে গিয়ে এই টাকা পরিশোধ করেছো। ২ টা হয়তো একই লেনদেনের অন্তর্ভুক্ত হচ্ছে। কারণ ২ টাই ওই পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এই ২ টা লেনদেন ২ দিন হয়েছে, এটাকে আমরা একই লেনদেন বলতে পারব না। প্রথমত ধারে পণ্য ক্রয় করা হয়েছে, এটা একটা লেনদেন। পরবর্তীতে গিয়ে ওই ধারের অর্থ পরিশোধ করা হয়েছে, ওটা হচ্ছে আরেকটা লেনদেন। এই ক্ষেত্রে এইজন্য বলা হচ্ছে প্রত্যেকটি লেনদেন হচ্ছে স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ। একটা রেটের লেনদেনের সাথে আরেকটা রেটের লেনদেনের কোনো সম্পর্ক নেই। ২ টা ভিন্ন, ভিন্ন দিন ঘটেছে, ২ টা ভিন্ন, ভিন্ন লেনদেন হিসেবে গণ্য করা হবে। যদি এমন হতো যে অর্থ কিনে মানে আমি পণ্য কিনে সঙ্গে, সঙ্গে নগদ অর্থ পরিশোধ করে দিয়েছি, সেটাকে আমরা একটা লেনদেন হিসেবে কাউন্ট করতাম। কিন্তু ওইটাই যখন কিনা ২ দিন ভিন্ন, ভিন্ন ঘটেছে, একদিন আমি ধারে পণ্য ক্রয় করেছি, আরেকদিন টাকাটা পরিশোধ করেছি, ২ টাকে আমরা সম্পূর্ণ স্বতন্ত্র লেনদেন হিসেবে কাউন্ট করব। এটা খুবই ইন্টারেস্টিং। নাম্বার এখানে যেটা বলা রয়েছে একটু এখানে আ কারেকশন হবে। ঘ এর পরে ও তারপর হবে। সো বলা হচ্ছে এখানের মধ্যে ঐতিহাসিক ঘটনা। এটা বলতে মেইনলি কি বোঝানো হচ্ছে? ঐতিহাসিক ঘটনাটা হচ্ছে এমন কিছু ঘটনা রয়েছে যেটা এখনো ঘটেনি। যেটা এখনো ঘটেনি কিন্তু সেটা ভবিষ্যতে ঘটতে পারে। ওই টাইপের যদি কোনো ঘটনাকে আমরা লেনদেন হিসেবে বিবেচনা করি, তখন তাকে বলা হয়ে থাকে হচ্ছে আ স্বতন্ত্র ঘটনা এবং আরেকটা হচ্ছে কি স্বতন্ত্র অথবা ঐতিহাসিক অথবা আমরা ভবিষ্যৎ ঘটনা বলতে পারি। যেমন যদি আমরা খেয়াল করে দেখি যে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা বলতে কি বোঝানো হয়ে থাকে? অনাদায়ী পাওনা মানে হচ্ছে আমি দেনাদারের কাছে মনে করো আমি কোনো পণ্য ধারে বিক্রি করলাম। তার ফলে আমার দেনাদার উৎপন্ন হলো। যদি সেই দেনাদারের কাছ থেকে আমি যদি নগদ অর্থ কখনো আদায় করতে না পারি, তখন সেই পরিমাণ দেনাদারকে বলা হবে হচ্ছে অনাদায়ী পাওনা। অর্থাৎ যার কাছ থেকে কখনোই আর অর্থ আদায় করা পসিবল না, তাকেই আমরা কি বলছি? তাকে আমরা অনাদায়ী পাওনা বলছি। সো ভবিষ্যতে অনাদায়ী পাওনা হতে পারে। এই কথা চিন্তা করে যদি আমরা আগের থেকে একটা আলাদা সঞ্চিতি তৈরি করে রাখি, সেই সঞ্চিতিকে বলা হয়ে থাকে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমাদের কিন্তু ক্ষতিটা এখনো হয়নি। ক্ষতিটা ভবিষ্যতে হবে। স্টিল তার জন্য আমরা আগের থেকে একটা ফান্ড তৈরি করে রেখেছি। এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেহেতু এটা ভবিষ্যতের ঘটনা, এখনো ঘটেনি। কিন্তু এটাকেও আমরা লেনদেন হিসেবে কাউন্ট করছি। এই কারণে এই টাইপের লেনদেনগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে ঐতিহাসিক ঘটনা কিংবা ভবিষ্যৎ ঘটনা, যেটাকেও আমরা লেনদেন হিসেবে কাউন্ট করব। তারপর এখানে বলা হচ্ছে পরবর্তীতে গিয়ে দৃশ্যমানতা। দৃশ্যমানতা বলতে কি বোঝানো হচ্ছে? যেকোনো লেনদেন যে আমার একদম চোখের সামনে হওয়াই লাগবে এটা বাধ্যতামূলক না। এমনও হতে পারে অনেকগুলো লেনদেন রয়েছে যেগুলো আসলে দৃশ্যমান না, আমার চোখের সামনে ঘটছে না, বাট স্টিল এটাকে আমরা লেনদেন বলতে পারি। যেমন তোমাদেরকে যে একটু আগে অবচয়ের কথা বলেছিলাম, সেই অবচয়টা কিন্তু হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন। অবচয়ের ক্ষেত্রে কি হয়ে থাকে? যে তুমি একটা স্টেশন ব্যবহার করছো, ব্যবহারের ফলে তোমার কি হয়েছে? ব্যবহারের ফলে এটার মূল্য কমে গিয়েছে। তুমি কিন্তু মূল্য কমানো দেখতে পারোনি। মূল্যটা নিজে থেকে কমে গিয়েছে। এখানে যেটা লেনদেন হলো সেটা অদৃশ্যমান লেনদেন হয়ে গেল। আবার পণ্য বিক্রি করলে সেটা একটা দৃশ্যমান লেনদেন। বিজ্ঞাপন খরচ দিলে সেটা হচ্ছে আরেকটা দৃশ্যমান লেনদেন। সো লেনদেন হতে পারে দৃশ্যমান, লেনদেন হতে পারে অদৃশ্যমান। এবং তারপরে এখানে বলা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণ সম্পর্কে একটু আমরা পরেই জানবো। তার মনে রাখা দরকার, যদি লেনদেন হতে হয় প্রত্যেকটা লেনদেনকে অবশ্যই হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করতে হবে। যদি এমন কোনো ঘটনা হয় যেটা আমাদের হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করছে না, সেটাকে আমরা কখনোই লেনদেন বলতে পারব না। সো আমরা কিন্তু লেনদেনের এতগুলো বৈশিষ্ট্য জানলাম। এই বৈশিষ্ট্য থেকে তোমাদের কেমন কোয়েশ্চেন আসতে পারে, এবার হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করব। সো আমাকে একটু বলো তো যে প্রতিটি লেনদেনে এই ২ টি পক্ষ থাকতে হবে। এটি লেনদেনের কোন বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়ছে? দৃশ্যমানতা, স্বয়ংসম্পূর্ণতা, দ্বৈত সত্তা নাকি হচ্ছে স্বতন্ত্র?
কোনটি হচ্ছে আমার এই প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে, এটি লেনদেনের কোন বৈশিষ্ট্যের অন্তর্গত হচ্ছে। তো দেখে নেই তোমরা কারা, কারা হচ্ছে আগের পার্টটা বুঝতে পেরেছো, এবং যদি আগের পার্টটা বুঝতে পারো এটার অ্যান্সার করাটা আসলে খুবই ইজি। সো দেখে নেই তোমরা কারা, কারা সঠিক অ্যান্সার দিচ্ছ। দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। নিবিড় বলছেন অ্যান্সার হয়ে যাবে সি, নাহিম বলছেন অ্যান্সার হয়ে যাবে সি, লাবিব বলছেন অ্যান্সার হবে সি, বোহার বলছেন গ হবে, ইভা বলছেন গ হবে, তারপর এখানে আরফিন বলছেন এখানে সি হবে, বণিক, তারপর হচ্ছে তুরাইয়া, আলী, তারপর এখানে ইমরান, ঝুমা, কাশফিয়া, খালিদা, সবাই কিন্তু আপনারা এখানে সি অ্যান্সার দিচ্ছেন। সো আমরা বুঝতেই পারছি এটা অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে। এটা কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা। প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকতে হবে, এটা দ্বৈত সত্ত্বের একটা উদাহরণের মধ্যে গিয়ে পড়ছে। এবং এই দুইটা পক্ষ কি কি, একটা হয়ে যাবে হচ্ছে ডেবিট পক্ষ বা সুবিধা গ্রহণকারী পক্ষ, এবং আরেকটা হচ্ছে ক্রেডিট পক্ষ কিংবা সুবিধা প্রদানকারী পক্ষ। তো আপনাদের এখানে আরেকটা কোয়েশ্চেন রয়েছে যে টুটুল ট্রেডার্স 1 জানুয়ারি 2018 তারিখে 30,000 টাকা দামের একটা কি করেন, একটা হচ্ছে পণ্য ক্রয় করেন যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা। বছর শেষে মেশিনটি 28,000 টাকায় মূল্যায়িত হয়। তো এখানে বলা হচ্ছে টুটুল ট্রেডার্স এর মেশিনের মূল্যের পার্থক্য লেনদেনের কোন বৈশিষ্ট্যকে মুখ্যভাবে প্রভাবিত করে। তো এখানে মেইনলি বোঝানো হচ্ছে একটা মেশিন কেনা হয়েছিল 30,000 টাকায়, তার সংস্থাপন ব্যয় ছিল 5,000 টাকা। তার ফলে এই মেশিনটা ক্রয় করতে টোটাল আমাদের খরচ হয়েছে 35,000 টাকা। বছর শেষে মেশিনটি 28,000 টাকায় মূল্যায়িত হয়। একটা মেশিন কেনা হয়েছে 25,000 টাকা দিয়ে, কিন্তু বছরের শেষে গিয়ে সেই মেশিনের দাম হয়ে গিয়েছে কত টাকা? 28,000 টাকা। অর্থাৎ এখানে একটা অবচয় দেখা দিয়েছে। সো এখানে বলা হচ্ছে টুটুল ট্রেডার্স এর মেশিনটির মূল্যের পার্থক্য, অর্থাৎ এখানে অবচয় নিয়ে বলা হচ্ছে লেনদেনের কোন বৈশিষ্ট্যকে মুখ্যভাবে প্রভাবিত করে। অর্থায়নকে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা, নাকি হচ্ছে ঐতিহাসিক ঘটনা। এখানে যে অবচয় নিয়ে বলা হচ্ছে এই অবচয়টা লেনদেনের কোন বৈশিষ্ট্যটাকে মুখ্যভাবে প্রভাবিত করে। সো দেখে নিই এইটার অ্যান্সার তোমরা কোনটা দিচ্ছ। তো দেখতে পাচ্ছি এটার অ্যান্সার আসা শুরু করে দিয়েছে। এটার অ্যান্সার জুবাইর বলছে হচ্ছে 4 নাম্বার, সালমা বলছেন 3 নাম্বার, আচ্ছা ঠিক আছে। তারপর আদিন বলছেন এখানে 3 নাম্বার, মির্জা বলছেন 3 নাম্বার, ফাইন। তারপর আলী বলছেন এখানে 3 নাম্বার, লাবিব বলছেন 3 নাম্বার, তাসফিয়া বলছেন 3 নাম্বার। সো 3 নাম্বার দিয়ে কিন্তু আমাদের অ্যান্সারটা বেশি আসছে। তারপর লাবিব, তারপর দেখতে পাচ্ছি নিশাত, আদিল, সবাই আপনারা গ বলছেন। সো এটার অ্যান্সারটা আশা করি আপনারা বুঝে গিয়েছেন অলরেডি। অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে 3 নাম্বারটা। অবচয় দ্বারা এখানের মধ্যে মেইনলি হচ্ছে দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা, এই বৈশিষ্ট্যটাকে মেইনলি আমরা ফোকাস করছি। তো আমরা যে একটু আগে পড়ে আসলাম যে লেনদেনগুলো বৈশিষ্ট্যগুলো সম্পর্কে, এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে, যেকোনো একটা ঘটনা দিয়ে বলতে পারে এটা কোন ধরনের বৈশিষ্ট্যকে মেইনলি প্রভাবিত করছে। যদি আমাদের বলা থাকে অবচয় সম্পর্কে, মনে রাখতে হবে অবচয় দ্বারা মেইনলি কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। অবচয় দ্বারা মেইনলি হচ্ছে দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা, এই যে বৈশিষ্ট্যটা রয়েছে এই বৈশিষ্ট্যটা মুখ্যভাবে আমাদের কি হবে, দৃশ্যমানতা, এই বৈশিষ্ট্যকে মেনে রিফ্লেক্ট করা হবে। আবার যদি আপনাদের কোশ্চেনে বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি কিংবা কুঋণ সঞ্চিতি, এটা হচ্ছে কোন বৈশিষ্ট্যকে বিশেষভাবে রিফ্লেক্ট করছে বা প্রকাশিত করছে। কুঋণ সঞ্চিতির ক্ষেত্রে এটা অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ঐতিহাসিক ঘটনা কিংবা ভবিষ্যৎ ঘটনা। এই দুইটি এমসিকিউ এখন পর্যন্ত অনেকবার আপনাদের পরীক্ষায় এসেছে, তাই এই দুটাকে হচ্ছে আমি আলাদা করে মার্ক করে দিচ্ছি। খেয়াল করে দেখেন এখানের মধ্যে যে বলা হয়েছে কোন বৈশিষ্ট্যকে মুখ্যভাবে প্রভাবিত করছে। একটা যে লেনদেন দেওয়া রয়েছে, লেনদেনটা অবশ্যই অর্থনৈতিক পরিমাপযোগ্য, অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। এখানে কিন্তু ক আর খ দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার বলা যাচ্ছে। কিন্তু এখানে জাস্ট বৈশিষ্ট্য বলা হয় নাই। কোন বৈশিষ্ট্যকে মুখ্যভাবে প্রভাবিত করছে ওইটার কথা বলা হয়েছে। এই কারণে ক, খ, গ তিনটাই যদিও হচ্ছে আমাদের এখানে কি বলে লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়ছে। বাট অবচয়ের দ্বারা মেইনলি দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা, এই লেনদেনটাকে মেইনলি ফোকাস করা হচ্ছে। সো বুঝে গেছেন আশা করি আপনারা যে আপনাদের এই ইয়ার থেকে আপনাদের এই যে পার্টটা রয়েছে লেনদেনের বৈশিষ্ট্য, এখান থেকে আপনাদের কেমন কোশ্চেন থাকতে পারে। সো যদি আপনাদের এখানের মধ্যে কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা এই পার্টটা বুঝতে পারেননি। আমি অবশ্যই ট্রাই করব ক্লাসের মধ্যে এই পার্টগুলো হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার। সো আশা করি আপনারা বুঝে গিয়েছেন এখনো পর্যন্ত যে কোশ্চেনগুলো সলভ করলাম সেগুলোর অ্যান্সার কেন হচ্ছে আর কিভাবে করে আপনারা পরীক্ষায় এগুলোর অ্যান্সার করতে পারেন। এবং যদি আপনাদের সাউন্ড নিয়ে কোনো প্রবলেম থাকে কাইন্ডলি একটু জানিয়ে দিবেন যে আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন নাকি। তারপর আমরা চলে আসি আমাদের নেক্সট যে টপিকটা রয়েছে সেখানের মধ্যে গিয়ে। একটু আগেই বললাম যে আমরা হিসাব সমীকরণ সম্পর্কে এখন জানবো। হিসাব সমীকরণটা কি জিনিস? কোন প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব এবং বহির্দায়ের সমান হবে। এই যে সমীকরণের মাধ্যমে এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, এই সমতা প্রকাশ করতে পারি, তাকেই বলা হচ্ছে একটা হিসাব সমীকরণ। অর্থাৎ হিসাব সমীকরণটা হচ্ছে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ যেখানে বলা হচ্ছে আমাদের ব্যবসায়ের নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ
আমাদের মালিকানা সত্ত্ব এবং বহির্দায়ের সমান হবে। যেই সমীকরণের মাধ্যমে এই সম্পর্ক প্রকাশ করা হচ্ছে তাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ। আচ্ছা ফাইন। সবাই বলছেন আচ্ছা ঠিক আছে আজান হচ্ছে ভাইয়া। আমি আজানের কারণে হচ্ছে মাঝখান দিক দিয়ে গিয়ে হচ্ছে একটু আ খুব বেশি পার্ট না বুঝে আমি এমসিকিউটা সলভ করার ট্রাই করছিলাম। আজান অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। যদি আজানে কোনো প্রবলেম হয় আমাদের একটু বলবেন যদি আজানের কারণে আপনাদের সাউন্ড হচ্ছে সমস্যা না হয়। আচ্ছা ফাইন। আ সঞ্চিতি কেন ওই ঘটনা আচ্ছা সঞ্চিতি নিয়ে আরেকবার বলে নিই। সঞ্চিতিটা কেন ঐতিহাসিক ঘটনা? ঐতিহাসিক বা ভবিষ্যৎ ঘটনা বলতে বোঝানো হয়ে থাকে। হতে পারে অনেক আগের কোনো ঘটনা, হতে পারে অনেক পরের কোনো ঘটনা। যেই ঘটনা অনেক আগে ঘটে গিয়েছে অথবা যে ঘটনা অনেক আগে ঘটে গিয়েছে সেগুলোকে বলা হয় ঐতিহাসিক ঘটনা। আর যে ঘটনাগুলা হচ্ছে অনেক পরে গিয়ে ঘটবে সেগুলোকে বলা হয় ভবিষ্যৎ ঘটনা। যদি এমন কোনো ঘটনা থাকে যেটা অনেক আগে ঘটে গিয়েছে বা ভবিষ্যতে ঘটবে যেটা আমাদের লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত, ওই সকল ঘটনার জন্য ঐতিহাসিক ঘটনা কিংবা ভবিষ্যৎ ঘটনা এই যে বৈশিষ্ট্য রয়েছে সেটাকে প্রভাবিত করা হবে। এই কারণে বলা হচ্ছে যে কুরিন সঞ্চিতি ঐতিহাসিক ঘটনার যে বৈশিষ্ট্য ওটাকে মেইনলি প্রভাবিত করবে। তো আমরা ফিরে আসি হচ্ছে আমাদের হিসাব সমীকরণের মধ্যে। আমরা তো হিসাব সমীকরণটাকে জেনে নিলাম। এবার হিসাব সমীকরণের যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা আমরা দেখে নিই। সমীকরণে বলা হচ্ছে যে A সমান L প্লাস E, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি এটাই হচ্ছে আমাদের মেইনলি হিসাব সমীকরণটা। যে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি। অ্যাসেটস মানে কি? A বা অ্যাসেটস মানে হচ্ছে সম্পদসমূহ, L মানে হচ্ছে লায়াবিলিটিস বা দায়সমূহ, আর E মানে হচ্ছে ইকুইটি কিংবা মালিকানা সত্ত্ব। আচ্ছা ফাইন। আ আচ্ছা হ্যান্ডরাইটিং সুন্দর না হলে কি হিসাব বিজ্ঞানে কম নাম্বার দেয়? আ খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সত্যি কথা বলতে আমার হ্যান্ডরাইটিং কখনোই খুব বেশি একটা ভালো ছিল না। হ্যান্ডরাইটিং এর জন্য আমি অবশ্যই পরীক্ষার সময় কম নাম্বার পেয়ে এসেছি। বাট স্টিল আ অন্যান্য সাবজেক্ট গুলোর মধ্যে কম নাম্বার দিলেও আসলে হিসাব বিজ্ঞানের মধ্যে গিয়ে তেমন কম নাম্বার দেওয়া হয় না। কারণ এখানে থিওরির পার্টটা খুব বেশি কিছু নেই। এখানের মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টটা বেশি। যদি আপনি ম্যাথমেটিক্যাল পার্টটা খুব ভালো মতো হচ্ছে অ্যান্সার করতে পারেন এখানের মধ্যে গিয়ে ম্যাথ ভুল না করেন, তাহলে আপনাকে ফুল নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে? সো হ্যান্ডরাইটিং আসলে হিসাব বিজ্ঞানের মধ্যে খুব বেশি একটা ম্যাটার করছে না। কিন্তু যদি এমন অবস্থা হয় যে আপনার লেখা স্যার বুঝতেই পারছেন না, সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়াটা পসিবল না। তাই ট্রাই করবেন হ্যান্ডরাইটিং সুন্দর করার। বাট অনেক বেশি সুন্দর করেও আসলে খুব বেশি ইফেক্ট হবে এরকম না। বাট যাতে ডিসেন্ট থাকে এবং লেখা বুঝা যায় ওইদিকে একটু মনোযোগ দিবেন বেশি করে। আচ্ছা ঠিক আছে। সো আজান শেষ হয়ে গিয়েছে। আশা করি আমরা আমাদের পার্ট এবার ব্যাক করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে হিসাব সমীকরণটা হচ্ছে অ্যাসেটস সমান লায়াবিলিটিস যোগ ইকুইটি। সো সম্পদসমূহ সমান দায়সমূহ যোগ মালিকানা সত্ত্ব এটাই হচ্ছে আমাদের মেইন হিসাব সমীকরণটা। তো আমরা এবার প্রত্যেকটা পার্ট সম্পর্কে একটু জেনে নেই যে সম্পদ বলতে কি বোঝানো হয়ে থাকে, দায় বলতে কি বোঝানো হয়ে থাকে এবং মালিকানা সত্ত্ব বলতে কি বোঝানো হয়ে থাকে। আপনারা সবাই অলরেডি হচ্ছে এই চ্যাপ্টার গুলি করে আসছেন। আমাদের মেইন এখানে কনসার্ন টা হচ্ছে যেহেতু আপনাদের সামনে পরীক্ষা আছে, যাতে করে আপনাদের টোটাল যে সিলেবাসটা আছে আরেকবার খুব ভালো মতো রিভাইজ দেওয়া হয়ে যায়। কোন পার্ট বাকি না থাকে। এই কারণে গিয়ে হচ্ছে আমরা একদম গভীরভাবে খুঁটিনাটি সবকিছু আমরা পড়ে দেওয়ার ট্রাই করছি। যাতে করে এখানে ক্লাসগুলা করে যদি বাসায় একবার বইটা দেখেন, আপনাদের একদম ফুল রিভাইজ হয়ে যায় একদম এসএসসির জন্য। এই কারণে গিয়ে আমরা যে জিনিসগুলা জানি, সেই জিনিসগুলো আরেকবার হচ্ছে রিপিট করার ট্রাই করব। আপনাদের রিভাইজ যেটা আছে সেটা খুব ভালো মতো হয়ে যাবে। এখন কিন্তু নতুন করে খুব বেশি শেখার টাইম নাই। আপনাদের এসএসসি কখন হবে? মোস্ট প্রবাবলি হচ্ছে আপনাদের জুনের দিকে এসএসসি হওয়ার একটা সম্ভাবনা আছে। সো ওইটা মাথায় রেখে আপনাদেরকে এই পার্ট গুলা খুব ভালো মতো হচ্ছে পড়ে পড়ে যাওয়া লাগবে। তো এবার আমরা চলে আসি আমাদের সম্পদ বলতে কি বোঝানো হচ্ছে বা সম্পদের সংজ্ঞাটা কি? সম্পদ বলতে বোঝায় হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। এখানে বেশ কিছু সংজ্ঞা দিয়ে দেওয়া মানে উদাহরণ দেওয়া আছে। ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকব্জা। খেয়াল করে দেখো এই সবগুলা হচ্ছে ব্যবসায়ের অর্থনৈতিক পরিসম্পদ। এগুলা কিন্তু ব্যবসায়ের মালিকানাধীন থাকে। যদি এমন কোন সম্পদ হয় যেটা কিনা ব্যবসায়ের মালিকানাধীন না, তাহলে সেটাকে আমরা ব্যবসায়ের সম্পদ বলতে পারছি না। সেটা অন্য কারো সম্পদ হয়ে যাবে। যেমন আমি একটা শেয়ার কিনলাম, সেটা আমার ব্যবসায়ের জন্য এখন সম্পদ। যদি সেটা বিক্রি করে দেই, সেটা কিন্তু আমার মালিকানাধীন আর নেই। সেটা অন্য কারো মালিকানাধীন হয়ে গিয়েছে। সেটা ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের এখন কি হয়ে যাবে? সম্পদ হয়ে যাবে। আমার ব্যবসার জন্য কিন্তু সম্পদ থাকছে না। তো সম্পদ হওয়ার জন্য অবশ্যই ব্যবসায়ের মালিকানাধীন থাকা লাগবে এবং আরেকটা পার্ট হচ্ছে যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হতে পারে। সো আসবাবপত্র, দালান কোঠা, কলকব্জা এই সবগুলোর মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলা বিদ্যমান। এই কারণে আ এগুলাকে আমরা সম্পদ বলতে পারি। দায় সম্পর্কে কি বলা হচ্ছে? দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষর যে দাবি তাকে আমরা বলছি দায়। আমরা এটাকে পড়ে এসেছিলাম সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। দায়ের আরেকটা নাম হচ্ছে বহির্দায় বা বাইরের পক্ষের দায়। টোটাল সম্পদের উপর বাইরের পক্ষে যে দাবি রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে দায়। যেমন যদি হচ্ছে আমি এখন ব্যাংক থেকে ঋণ নিয়ে আসি, ঋণ নিয়ে আসার ফলে কিন্তু ওর থেকে যত টাকা ঋণ নিয়ে আসলাম এটা মেইনলি ব্যাংকের টাকা।
এই টাকা অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট সময় গিয়ে পরিশোধ করতে হবে। যদিও এই ব্যাংকের অর্থ আনার ফলে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই সম্পদের উপর কিন্তু আমার আসলে অধিকার নেই। এই সম্পদের উপর মেইন অধিকারটা হচ্ছে ব্যাংকের। তাই যেটা হচ্ছে আমাদের সম্পদের উপর ৩য় পক্ষের যে দাবি এবং যা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে, তাকে আমরা বলতে পারি হচ্ছে দায়। তো দায়ের উদাহরণ কেমন হতে পারে? ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ঋণ, পাওনাদার, এগুলাকে আমরা দায়ের উদাহরণ হিসেবে বলতে পারি। এবং তারপরে যদি আমরা চলে যাই আমাদের নেক্সট পার্ট এর মধ্যে, আমাদের ৩য় যে উপাদানটা ছিল সেটা হচ্ছে হিসাব সমীকরণ এখানে চলে আসবে। ব্যবসায়ের মোট সম্পদ থেকে ৩য় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা বলতে পারি হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাকেই মালিকানা সত্ত্ব বলা হচ্ছে। আমরা একটু আগে বলে আসলাম আমাদের মোট সম্পদকে ২ ভাগে ভাগ করা যাচ্ছে। মোট সম্পদের যে মানে মোট সম্পদ সমান হচ্ছে মোট দায় যোগ মালিকানা সত্ত্ব। এই সম্পদের উপর হয় মালিকের দাবি অথবা মালিক ছাড়া অন্য কোনো পক্ষের দাবি। মালিকের যে দাবি তাকে আমরা বলতে পারি হচ্ছে মালিকানা সত্ত্ব। সো এই মালিকানা সত্ত্ব প্রভাবিত করার জন্য টোটাল ৪ টা উপাদান রয়েছে। মালিকের বিনিয়োগ, মালিকের আয়, তারপর হচ্ছে মালিকের উত্তোলন এবং প্রতিষ্ঠানের ব্যয় বা খরচ। সো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে আয় বা ব্যয় এবং মালিকের দৃষ্টিকোণ থেকে হতে পারে বিনিয়োগ আর উত্তোলন। এই ৪ টা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব প্রভাবিত করে। সো যদি ব্যবসায়ের ক্ষেত্রে মালিক কোনো কিছু বিনিয়োগ করেন, অর্থাৎ যদি মালিক ব্যবসার জন্য কিছু নিয়ে আসেন, সেটা আমাদের মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়। অর্থাৎ যে মূলধন রয়েছে সেটা আমাদের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। ব্যবসায় যদি কোনো আয় হয় সেই আয়টা কার প্রাপ্য? সেই আয়টা আল্টিমেটলি গিয়ে মালিকের প্রাপ্য। এই কারণে এই আয় হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণটা বাড়িয়ে দিবে। যদি উত্তোলন করা হয়, মালিক ব্যবসার জন্য নিয়ে আসলেন ৳১০,০০,০০০, এর মধ্যে ৳১,০০,০০০ নিয়ে তিনি চলে গেলেন। তাহলে কিন্তু তিনি প্রকৃতপক্ষে ব্যবসায় এনেছেন কত টাকা? ৳৯,০০,০০০। উত্তোলনের ফলে কিন্তু টোটাল মালিকানা সত্ত্ব কমে গেল। এই কারণে উত্তোলন কি করছে? মালিকানা সত্ত্ব হ্রাস করে দিচ্ছে। এবং ব্যয় বা খরচ এটা কাকে পরিশোধ করতে হয়? এটা মালিকের অর্থ থেকে পরিশোধ করতে হয়। এই কারণে ব্যয় বা খরচও হচ্ছে মালিকানা সত্ত্ব কমিয়ে দিচ্ছে। সো এই ৪ টাকে যোগ বিয়োগ করলে আমরা এই মালিকানা সত্ত্ব পেয়ে যাব। যদি আমরা চলে আসি এই মালিকানা সত্ত্বেও যদি আমরা এটাকে একটা কি আকারে আনি, যদি এটাকে আমরা একটা সমীকরণ আকারে আনি, তাহলে সমীকরণটা হয়ে যাবে হচ্ছে এরকম যে E সমান C প্লাস R মাইনাস EX মাইনাস D। এখানে E বলতে বোঝানো হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব। C বলতে বোঝানো হচ্ছে মালিকের বিনিয়োগ বা ক্যাপিটাল বা মূলধন। R মানে হচ্ছে রেভিনিউস বা আয়সমূহ। EX মানে হচ্ছে এক্সপেন্সেস বা ব্যয়সমূহ। আর D দিয়ে হচ্ছে ড্রয়িংস বা উত্তোলনসমূহ। ক্যাপিটাল আর যে রেভিনিউস আছে, আয় কিংবা মূলধন এটা হচ্ছে আমাদের মালিকানাসত্ত্বকে বৃদ্ধি করে। আবার এক্সপেন্সেস আর ড্রয়িং অর্থাৎ ব্যয় আর যে উত্তোলন রয়েছে সেটা কিন্তু আমাদের মালিকানাসত্ত্বকে হ্রাস করছে। সো টোটাল এই ৪ টা যে উপাদান রয়েছে এগুলোর উপর ডিপেন্ড করে আমরা আমাদের মালিকানা সত্ত্বকে হচ্ছে কি করতে পারি? নির্ণয় করতে পারি। আমাদের পরীক্ষায় প্রায় সময় একটা কোয়েশ্চেন আসে আ খ নাম্বারে বা ক নাম্বারে বা গ নাম্বারে যে উপরোক্ত উদ্দীপক থেকে টোটাল মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা ফ্রিকোয়েন্টলি আপনাদের পরীক্ষায় আসে। এ কারণে গিয়ে মালিকানা সত্ত্বের সূত্রটাকে আলাদা করে একটু লেখা হলো। যদি এবার আমরা আমাদের টোটাল যে সূত্রটা ছিল, ১ম যে সূত্র ছিল সেটা হচ্ছে হিসাব সমীকরণের মেইন সূত্র বা মৌলিক সূত্র। যদি এটার সাথে আমরা এর মানটা এখানে আমরা যদি ওই সমীকরণে নিয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। যে আমরা মেইনলি জানি A সমান L প্লাস E বা সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আবার মালিকানা সত্ত্বের ৪ টা উপাদান ছিল C, R, EX আর D। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস EX প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। বা যদি আমরা এটাকে বাংলায় বলি, সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ রেভিনিউ বা আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। এটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ। সো আপনাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা? অনেক সময় দেখা যায় উত্তোলন এখানে হচ্ছে মাইনাস করা। উত্তোলন কিন্তু যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে এটাকে সঠিক আমাদের ইকুয়েশন হচ্ছে যে সম্পদ যোগ উত্তোলন সমান হচ্ছে বাকি যে উপাদানগুলো রয়েছে। সো মাঝে, মাঝে আপনাদের চেঞ্জ করে আসতে পারে। এইদিকে খেয়াল করে আপনারা দেখবেন যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা রয়েছে। সো যদি এই পার্টটা বুঝতে পারেন তাহলে আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন এর পরের যে পার্টটা রয়েছে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বাট এর আগে দেখে নিই যে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি? যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই ট্রাই করব সেগুলো হচ্ছে সলভ করে দেওয়ার। আচ্ছা। তো এখানে বলা হচ্ছে পরিসম্পদ বলতে মেইনলি কি বোঝানো হচ্ছে? পরিসম্পদ সম্পদেরই আসলে আরেকটা নাম বলা হয়ে থাকে হচ্ছে পরিসম্পদ। এই পার্টটা হয়তো আপনাদের আগে ছিল, রাইট? একটু পরে চলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে। আ সম্পদ বলতে বোঝায় হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ। যেখান থেকে মেইনলি হচ্ছে আমরা কোন সুবিধা পাই সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে পরিসম্পদ। এবং পরিসম্পদ যদি এই মানে সম্পদকে অবশ্যই একটা পরিসম্পদ হওয়া লাগবে যেটা আমাদের সুবিধা দিবে। অবশ্যই একটা আর্থিক পরিসম্পদ হতে হবে। যদি এমন হয় কোন কিছুতে সুবিধা পাচ্ছি বা সেটার আর্থিক কোনো ভ্যালু নেই সেটাকে অর্থনৈতিক পরিসম্পদ বলা হচ্ছে না। যার ফলে সেটা সম্পদের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত হবে না। সো পরিসম্পদ বলতে বোঝানো হচ্ছে যেটা থেকে ভবিষ্যতে আমি কোন সুবিধা পাবো সেটাকে বলা হচ্ছে
পরিসম্পদ। তারপর বলা হচ্ছে মালিকানা সত্ত্ব বলতে, আচ্ছা ও ই বলতে কি বোঝানো হচ্ছে? আপনারা যেটা পড়ে আসছেন ইকুইটিস, এটা যদি আপনারা ইন্টারে যান, ইন্টারে গিয়ে এটাকে আসলে ইকুইটিস বলা হয় না। এটাকে না বলে ও বলা হয়। ও মানে হচ্ছে ওনার্স ইকুইটি, বা এই যে এই ওনার্স ইকুইটির আসলে মেইন নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। ওনার্স মানে হচ্ছে মালিক, ইকুইটি মানে হচ্ছে সত্ত্ব। দুই একসাথে করলে হয় হচ্ছে মালিকানা সত্ত্ব। ইকুইটি বলতে জাস্ট সত্ত্ব বোঝানো হয়। বাট আপনারা এটাই যেটা দেওয়া আছে ওটা ইউজ করবেন যে A সমান L প্লাস ই। বা যদি আপনারা একটু ইন্টারের দিকে উঠেন, বড় ক্লাসে উঠলে দেখবেন ওটাকে A সমান L প্লাস ই না বলা না হয়ে A সমান L প্লাস ও ই বলা হয়। অর্থাৎ অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা ফাইন। সো দেখতে পাচ্ছি আপনারা অনেকগুলো কোয়েশ্চেন করেছিলেন। আশা করি আপনাদের কোয়েশ্চেন গুলার আমি অ্যান্সার করে দিয়েছি। তো এবার চলে যাই হচ্ছে আমরা পরের পার্টে। অলরেডি হচ্ছে তানজিন প্রিয়া এখানে অ্যান্সার দিয়ে দিয়েছেন যে ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। যদি হচ্ছে আমি এর জায়গায় কখনো ওই বলি, এটা হচ্ছে মেইনলি অভ্যাসবশত, কারণ আমরা সবসময় ওই বলে আসছি। সো যদি আমি এনিহাউ ওই বলে আমাকে একটু ধরিয়ে দিয়েন যে ভাইয়া আপনি এর জায়গায় হচ্ছে ওই বলেছেন। সেম জিনিস। আর ওই এর মধ্যে আসলে কোন ধরনের পার্থক্য নেই। সো এবার আমরা চলে আসি আমাদের যে লেনদেন কে প্রভাবিত, এখানে কি বলা হয়েছে যে কোনো ঘটনাকে লেনদেন হতে হলে হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যেকোনো একটি পরিবর্তন সাধন করবে। আচ্ছা এই পার্টটা একটু ভালোমতো খেয়াল করে দেখেন। প্রথমে কি বলা হয়েছে যে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মোট মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। আচ্ছা আমরা হিসাব সমীকরণটা একবার লিখি তো এই পেজের মধ্যে একবার। আমাদের হিসাব সমীকরণটা হচ্ছে A সমান L প্লাস ই। এটা হচ্ছে আমাদের মেইন হিসাব সমীকরণ। তো আমরা এটা ইমাজিনারি হচ্ছে আমরা কিছু অ্যামাউন্ট দিই। মনে করেন যে আমরা ধরে নিলাম যে আমার কাছে দায় রয়েছে মনে করেন ৳২ আর মালিকানা সত্ত্ব রয়েছে ৳৮। তাহলে আমার সম্পদ কত হয়? তাহলে আমার সম্পদ এখানে হয়ে যাচ্ছে ৳১০। তো ৳১০ সমান ৳২ যোগ ৳৮। এটা আমরা প্রাইমারি ধরে নিলাম। তো এখানে ১ম এ বলা হচ্ছে যদি মোট সম্পদ বাড়ে, মোট সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব অথবা দায়ের যদি পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে দায় বা মালিকানা সত্ত্ব কি হবে? বাড়া লাগবে। কখনোই হ্রাস পেতে পারবে না। মনে করেন যে আমি কোন কারণে গিয়ে কি করলাম? আমি পণ্য বিক্রি করলাম, নগদে বিক্রি করলাম। পণ্য নগদে বিক্রি করলে আমার কি বাড়ে? আমার হচ্ছে A এর পরিবর্তন ঘটে এবং আমার এর পরিবর্তন ঘটে। সো মনে রাখা দরকার যে এখানে যদি আমি পণ্য বিক্রি করি, পণ্য বিক্রির ফলে অবশ্যই আমার নগদ টাকা বেড়ে গিয়েছে। আমার এখানে সম্পদ বেড়ে গিয়েছে ৳২। তাহলে সম্পদ কত হয়ে যাবে? সম্পদ এখানে হয়ে যাবে হচ্ছে আমার ৳১২। এখন যদি আমার এখানে ৳২ বৃদ্ধি পায়, আমার এই পাশের সমীকরণে কখনোই ৳২ হ্রাস পেতে পারবে না। ৳২ অবশ্যই বৃদ্ধি পাওয়া লাগবে। যদি এমন হয় আমি কে বৃদ্ধি করলাম। কিন্তু এনিহাউ আমি কে মনে করেন হ্রাস করে দিলাম। এটা আসলে কখনো হওয়া পসিবলই না। যদি বৃদ্ধি পায়, কখনোই হ্রাস পেতে পারবে না। যদি এর পরিবর্তন ঘটে বা ইকুইটিস এর পরিবর্তন ঘটে, তখন অবশ্যই সেটাকে বৃদ্ধি পাওয়া লাগবে। যদি এনিহাউ আমি কে হ্রাস করি তাহলে কি হবে? মনে করেন যে ৳২ সম্পদ বেড়েছে এবং এখান থেকে বাদ দিয়ে দিলাম আমি ৳২। তাহলে যেটা হবে যে এখানে দায় হয়ে যাবে ৳২ আর মালিকানা হয়ে যাবে ৳৬। ৳৬ আর ৳২ মিলে কিন্তু ৳১২ হয় না। ৳৬ আর ৳২ মিলে হয়ে যায় ৳৮। অর্থাৎ সমীকরণ কিন্তু মিলেনি। অর্থাৎ যখন কিনা আমার বৃদ্ধি পেল, কখনোই হ্রাস পাওয়া পসিবল না। যদি এনিহাউ যদি বৃদ্ধি পায়, এর পরিবর্তন ঘটলে কে অবশ্যই বৃদ্ধি পাওয়া লাগবে। কখনোই হ্রাস পাওয়া পসিবল না। এ কারণে বলা হচ্ছে মোট সম্পদ বাড়লে অবশ্যই মোট দায় বা মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। কখনো কমবে না। সেম ভাবে যদি আমার কখনো এর পরিমাণ যদি হচ্ছে বৃদ্ধি পায়, আর যদি L ও পরিবর্তন হয়, তাহলে L এর কখনো হ্রাস ঘটা পরিবর্তন না। L কে অবশ্যই বৃদ্ধি পাওয়া লাগবে। সো আমাদের পরীক্ষায় আসতেই পারে যে যদি হচ্ছে এর যদি বৃদ্ধি ঘটে, তাহলে নিচের কোনটি ঘটা পসিবল? মনে করেন আপনাদের নাম্বার বা নাম্বার অপশনে বলে দিল আ বৃদ্ধি পেলে এর বৃদ্ধি ঘটা পসিবল। তারপর হচ্ছে L হ্রাস পাওয়া পসিবল। তারপর বলা হলো হ্রাস পাওয়া পসিবল, নাকি হচ্ছে আ বলা হচ্ছে যে বৃদ্ধি পাওয়া পসিবল। আপনাদের ৪ টা অপশন দিয়ে দিল। যে যদি কোনভাবে আমাদের ব্যবসার সম্পদ বৃদ্ধি পায়, এটা হচ্ছে কোয়েশ্চেন, তাহলে নিচের কোন পরিবর্তন ঘটতে পারে? নাম্বার দিয়ে বলল বা এখানে নাম্বার দিয়ে বলল এর বৃদ্ধি, নাম্বার দিয়ে বলল হচ্ছে L এর হ্রাস, নাম্বার দিয়ে বলল এর হ্রাস, নাকি নাম্বার দিয়ে বলল এর বৃদ্ধি। বৃদ্ধি পেলে নিচের ৪ টার কোন সিচুয়েশনটা হওয়া পসিবল? সো দেখে নিই আপনারা এটার কোনটা অ্যান্সার দিচ্ছেন। আ আচ্ছা ঠিক আছে, ফাইন। সো একজন জিজ্ঞেস করছেন, "ভাই আপনি কোন ভার্সিটি?" আমি হচ্ছে বর্তমানে ঢাকা ভার্সিটিতে রয়েছি এবং ঢাকা ভার্সিটির হচ্ছে আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফাইনান্স ডিপার্টমেন্ট। সো এখানে জুবাইর বলছেন নাম্বার। হ্যাঁ, আমি একটু আগে কিন্তু বলে দিলাম অ্যান্সারটা নাম্বারটা হয়ে যাবে। যে যদি বৃদ্ধি পায়, অবশ্যই কি হওয়া লাগবে? বৃদ্ধি পাওয়া লাগবে। A বৃদ্ধি পেলে কখনোই হ্রাস পাওয়া পসিবল না। এটা তো বাদ। L ও হ্রাস পাওয়া পসিবল না। এটাও বাদ। আবার এখানে A বৃদ্ধি পেলে অপর আরেকটা বৃদ্ধি পাবে না।
অপর একটা এ যদি হওয়া লাগে তখন হ্রাস পাওয়া লাগবে। এটা সম্পর্কে একটু পরে আমরা জানবো। যে এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম পার্টটা। তো দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছেন। এখানে বলছেন হচ্ছে জহির, তারপর হচ্ছে নিবিড়, বণিক, তারপর দেখতে পাচ্ছি যে সালমা, তারপর রয়, সবাই বলছেন এখানের মধ্যে কি ডি অ্যান্সার হবে বা ই বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। যদি এ বৃদ্ধি পায়, যদি ই এর পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে ই কে বৃদ্ধি পাওয়া লাগবে, ই কখনো হ্রাস পেতে পারবে না। অর্থাৎ আরেকভাবে বলতে পারি আমরা এর সাথে এ এই এটার সাথে হচ্ছে ই এটার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান অথবা পজিটিভ সম্পর্ক বিদ্যমান। তো যদি আপনাদের পরীক্ষায় আসে সম্পদের সাথে মালিকানা সত্ত্বের কেমন সম্পর্ক বিদ্যমান? সম্পদের সাথে মালিকানা সত্ত্বের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ধনাত্মক সম্পর্ক বলতে বলা হচ্ছে একটা বৃদ্ধি পেলে যদি আরেকটা বাড়ে অথবা একটা কমে গেলে যদি আরেকটা কমে যায়, সেই টাইপের রিলেশনকে বলা হয় ধনাত্মক সম্পর্ক। মনে করেন আপনার একটা বন্ধু রয়েছে, আপনি ডান দিকে গেলে ও ডান দিকে যায়, আপনি বাম দিকে গেলে ও বাম দিকে যায়। এটাকে বলা হয় ধনাত্মক সম্পর্ক। আর যদি এমন হয় আপনার কোন একটা শত্রু রয়েছে, আপনি যা কাজ করেন তার ঠিক অপোজিট কাজ করে। আপনি যদি ডান দিকে যান, ও চলে যায় বাম দিকে। আবার আপনি বাম দিকে গেলে ও চলে যায় ডান দিকে। সো এই টাইপের সম্পর্ককে বলা হয় নেগেটিভ সম্পর্ক। একজন একটা কাজ করলে অপরজন অপোজিট কাজ করে। আর যদি দুইজন সেম ডিরেকশনে কাজ করে সেটাকে বলা হয় ধনাত্মক সম্পর্ক। মনে রাখবেন এ আর ই এর মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আবার সেম ভাবে এ আর এল এদের মধ্যেও ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে? তার মানে কি যদি এ বৃদ্ধি পায়, এল বৃদ্ধি পাবে। আবার যদি এনিহাউ এ হ্রাস পেয়ে যায়, তখন এল হ্রাস পেয়ে যাবে। এ বৃদ্ধি পেলে কখনোই এল হ্রাস পাওয়া পসিবল না। আবার এ হ্রাস পেলে কখনোই এল বৃদ্ধি পাওয়া পসিবল না। যেটা বললাম যে এ বৃদ্ধি পেলে এল যে বৃদ্ধি পাওয়াই লাগবে বাধ্যতামূলক না। যদি এল এর পরিবর্তন ঘটে তখন গিয়ে হচ্ছে এল কখনো হ্রাস পাবে না, এল বৃদ্ধি পাবে। যেমন যদি আমি এখানের মধ্যে বলি যে আমি একটা ব্যাংকে থেকে ঋণ নিয়েছি। ব্যাংকে থেকে ঋণ নেওয়ার ফলে অবশ্যই নগদ টাকা বেড়ে গিয়েছে। সো আমার সম্পদ বেড়ে যাবে অর্থাৎ আমার এ কি হয়ে যাবে? বেড়ে যাবে। আবার আমি যে ঋণ নিলাম, ঋণের ফলে আমার দায় বৃদ্ধি পেয়েছে। তো দায় বৃদ্ধি পাওয়ার ফলে আমার এল বৃদ্ধি পেয়েছে। খেয়াল করে দেখেন আমার ২ ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধি পাওয়ার ফলে এল কিন্তু হ্রাস পায়নি। সো এটা বুঝতে পারলে ২ নাম্বারটা বুঝে যাবেন। সেম ভাবে বললাম যেটা, যে যদি মোট সম্পদ কমে তখন দায় বা মালিক সূত্রের পরিবর্তন ঘটলে কেমন পরিবর্তন হবে? সেম পরিবর্তন হবে। সম্পদ কমার ফলে এদের ২ টার একটা হচ্ছে কমে যাবে। এটা হচ্ছে আমাদের 2nd পয়েন্ট। 3rd পয়েন্টে গিয়ে বলা হচ্ছে যদি এমন হয় একটা সম্পদের ফলে আরেকটা সম্পদের পরিবর্তন ঘটেছে। সেক্ষেত্রে একটা সম্পদ বাড়লে অপর সম্পদ কমা লাগবে। একটা সম্পদ বাড়লে অপর সম্পদ বাড়া পসিবল না। একটা সম্পদের সাথে অপর সম্পদের নেগেটিভ সম্পর্ক কিংবা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ যদি এমন হয় যে এ বৃদ্ধি পেয়েছে, তার ফলে যদি অন্য আরেকটা এ অথবা সম্পদের পরিবর্তন ঘটে, তখন ওই সম্পদকে হ্রাস পাওয়া লাগবে। ওই সম্পদ কখনোই বৃদ্ধি পাওয়া পসিবল না। মনে করেন আমি কি করলাম? আমি হচ্ছে দেনাদারের কাছ থেকে আমি কি করলাম? অর্থ পেয়ে গেলাম। সো দেনাদার কি করলো? দেনাদার আমাকে নগদ অর্থ পরিশোধ করে দিল। তার ফলে দেনাদার কি সেম থাকবে? না। দেনাদার কিন্তু কমে যাবে। আর নগদ অর্থ যে পেয়ে গেলাম, নগদ অর্থ পাওয়ার ফলে কিন্তু আমার একটা সম্পদ বেড়ে যাবে। অর্থাৎ দেনাদার নামক একটা এ হ্রাস পাচ্ছে বা সম্পদ হ্রাস পাচ্ছে। আবার নগদ নামক আরেকটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। একটা এ হ্রাস আর একটা এ বৃদ্ধি। এদের মধ্যে কিন্তু কি সম্পর্ক বিদ্যমান? এদের মধ্যে নেগেটিভ সম্পর্ক অথবা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। একটার ফলে আরেকটা হ্রাস পাচ্ছে অথবা একটা হ্রাস পাওয়ার ফলে আরেকটা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে একটা সম্পদ বাড়লে অবশ্যই যদি সম্পদের পরিবর্তন ঘটে সেটা কমা লাগবে, সেটা বাড়া পসিবল না। উল্টো হতে পারে, একটা সম্পদ কমলে আরেকটা সম্পদের পরিবর্তন ঘটলে সেটা বাড়বে, সেটা কখনোই কমবে না। এটা তো গেল হচ্ছে সম্পদের দিক দিয়ে। মালিকানা সত্ত্বের দিকে আসি। মালিকানা সত্ত্বের মধ্যে হচ্ছে যদি এমন কোনো ঘটনা ঘটে যার কারণে মালিকানা সত্ত্ব এবং দায়ের পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রে একটা বাড়লে আরেকটা কমবে। এটা মনে রাখতে হবে। আবার একটা বাড়লে আরেকটা কমে যাবে, একটা কমলে আরেকটা বেড়ে যাবে। যেমন মালিকানা সত্ত্ব বাড়লে কখনোই মোট দায় বাড়তে পারবে না। মালিকানা সত্ত্ব যদি বেড়ে যায়, মোট দায়ের পরিমাণ অবশ্যই কমা লাগবে। আবার মালিকানা সত্ত্ব কমলে মোট দায়ের পরিমাণ বাড়া লাগবে। ব্যাপারটা কিরকম? যদি এমন হয় যে আমার আ এদের মধ্যে নেগেটিভ সম্পর্ক বিদ্যমান, যে যেটা বললাম যে এর সাথে হচ্ছে ওদের পজিটিভ সম্পর্ক বিদ্যমান। কিন্তু যদি এর দিকে চিন্তা না করি, আমরা যদি এল আর ই এর দিকে চিন্তা করি, এল আর ই এর দিকে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি এল বাড়ে তাহলে ই হ্রাস পায়। আবার ই বাড়লে এল হ্রাস পায়। মোটামুটি লেনদেনের এরকম ৫ টি পরিবর্তন হওয়া পসিবল। এর বাইরে আর লেনদেনের পরিবর্তন হওয়া পসিবল না। এটা কেন পড়ালাম? কারণ এদিক থেকেও আপনাদের মাঝে, মাঝে এমসিকিউ আসে এবং আমরা পরীক্ষায় অনেক সময় ভুল করে দিয়ে আসি। আপনি যদি পরীক্ষায় কখনো লেখেন কোন লেনদেনের দ্বারা এ বৃদ্ধি, ই হ্রাস, তখনই বুঝবেন আপনারা ভুল করছেন। কোন লেনদেনের ফলেই এ বৃদ্ধি, ই হ্রাস ঘটা পসিবল না। এ আর ই এর পরিবর্তন ঘটলে এ বৃদ্ধি পাবে এবং ই অবশ্যই বাড়বে, ই কখনো কমবে না। আপনারা ম্যাথ করার টাইমে ব্যাপারটা বুঝতে পারবেন। অনেকে আমরা পরীক্ষায় ম্যাথ করার টাইমে গিয়ে লিখলাম যে এ হ্রাস আর এল হ্রাস। আমার কাছে মনে হচ্ছে যে একটা সম্পদ হ্রাস পেয়েছে, আরেকটা হচ্ছে দায় হ্রাস পেয়েছে। এটা হওয়া পসিবল।
কিন্তু যদি পরীক্ষায় কেউ মনে হয় না এটা সম্পদ হ্রাস পাচ্ছে, অন্যদিকে দায় বৃদ্ধি পাচ্ছে, তখনই গিয়ে বুঝবেন না আমি কোনটা ভুল করছি। কারণ সম্পদ বৃদ্ধি পেলে দায় কখনো হ্রাস পাওয়া পসিবল না। সম্পদ বৃদ্ধি পেলে দায়ও বৃদ্ধি পাওয়া লাগবে। তার মানে আমার অন্য কোনো অ্যান্সার হবে। এই ব্যাপারগুলোর দিকে একটু মনোযোগ দেওয়া পসিবল। সো এবার হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন এর দিকে চলে যাই। এখানে বলা হচ্ছে নিচের কোনটি লেনদেনের উদাহরণের মধ্যে গিয়ে পড়ছে? দেখি আপনারা এটা কোনটা অ্যান্সার দেন। ম্যানেজার নিয়োগ, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, বিনামূল্যে পণ্য বিতরণ নাকি বিক্রয় মূল্য নির্ধারণ? এই ৪ টা অপশনের মধ্যে কোনটা লেনদেনের উদাহরণের মধ্যে গিয়ে পড়ছে? তো আপনারা হচ্ছে পরবর্তী যে ২ টা এমসিকিউ ওগুলোর অ্যান্সার দিয়ে দেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ওই কোয়েশ্চেন গুলার অ্যান্সার দিব। এবং তারপর হচ্ছে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যে চলে যাব। সো আপনারা একটু বলে দিন যে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি? আ আচ্ছা ফাইন। আর আপনাদের যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু আপনাদের ইয়ার মধ্যে থাকবে, আপনাদের এই গ্রুপেই থাকবে। সো পরবর্তীতে যদি কেউ ক্লাসটা এনিহাউ মিস করে যান, তো আপনারা পরবর্তীতে কিন্তু এই ভিডিও দেখতে পারবেন এবং এখান থেকে যা লিখে দিলাম আপনারা খাতায় নোট করে নিতে পারেন পরবর্তীতে যদি এখন কেউ নোট করতে না পারেন। আচ্ছা ফাইন। সো দেখতে পাচ্ছি অলরেডি এখানে অনেকগুলো অ্যান্সার এসে পড়েছে। সবাই মোটামুটি ডি অ্যান্সার দিচ্ছেন। আ অর্ঘ্য বলছেন ডি, নিশা বলছেন হচ্ছে ডি নাম্বার, জাব্বার বলছেন ডি নাম্বার। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপর ইপসিতা বলছেন সি নাম্বার, জব্বার বলছেন সি নাম্বার, বুরহান বলছেন ডি, রায়হান বলছেন সি, তারপর লাবিব বলছেন হচ্ছে নোট করার জন্য কিছু নাই, এটা সবাই জানে। আচ্ছা ফাইন। না নোট করার জন্য কিছু নাই এরকম বলব না আমি। নোট করার মতো অনেক কিছুই আছে সত্যি কথা বলতে। একটু আগে যে পার্টটা পড়ালাম ওইটা কিন্তু নোট করার মতো। কারণ ওইখানে অনেকেই ভুল করে আসে পরীক্ষার মধ্যে গিয়ে। সো যেগুলো দরকার আছে সেগুলো অবশ্যই খাতায় একটু লিখে নিবেন। যাতে করে আপনারা পরবর্তীতে ভুলে না যান। আমার একটা স্যার ছিল উনি বলতেন প্রায় সময় যে খাতায় না থাকলে মাথায় থাকে না। সো আপনারা যদি হচ্ছে শুধু দেখার থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে নেন, তাহলে আপনারা বাসায় মোটামুটি হচ্ছে ভালোমতো একটু পরবর্তীতে রিভাইজ দিলে আপনাদের মনে পড়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি অনেকেই সি আর ডি এর মধ্যে বলছেন। তো আইদার সি হবে না হলে ডি হবে। যদিও সি এর পার্টটা একটু বেশি বড়। আচ্ছা দেখে নিই এটার অ্যান্সার কোনটা হবে। এটার অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা। বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে লেনদেনের উদাহরণ। খেয়াল করে দেখেন যে যখন কিনা আমরা ম্যানেজার নিয়োগ করছি, ম্যানেজার নিয়োগের ফলে কি হচ্ছে? ম্যানেজার নিয়োগের ফলে আমি জাস্ট একজন ব্যক্তি যাকে আমি কাজ করাবো তাকে নিয়োগ দিলাম। নট লাইক সে এখনো কাজ করেছে অথবা আমি তাকে কোন ধরনের অর্থ পরিশোধ করেছি। তাকে জাস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটেনি। আমি কোন সেবা পাইনি বা কোন কিছুই ঘটেনি। এই কারণে গিয়ে এটা জাস্ট একটা ঘটনা, বাট এটা কোন লেনদেনের মধ্যে গিয়ে পড়ছে না। কারণ এখানে ফার্স্টে বলা ছিল যে আমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হওয়া লাগবে এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানো লাগবে। হতে পারে যে আমি তাকে ৳১০,০০০ নিয়োগ দিলাম, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কিন্তু এখনো পর্যন্ত ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। এই কারণে এটাকে আমরা লেনদেন বলতে পারব না। সেম ভাবে পণ্য ক্রয়ের যদি ফরমাইশ দেওয়া হয় বা পণ্য ক্রয়ের অর্ডার দেওয়া হয়, সেক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে গিয়ে আমাদের আ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিন্তু ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না। কারণ আমি এখনো পর্যন্ত পণ্যটা ক্রয় করিনি কিংবা আমি কোন ধরনের নগদ অর্থ প্রদান করিনি বা আমার এখানে পাওনাদার উদ্যোগ ঘটেনি। জাস্ট আমি অর্ডারটা দিয়েছি বা পণ্য তৈরির জন্য আমি জাস্ট রেডি আছি। আমি এখনো পণ্যটা আসলে ক্রয় করিনি। এই কারণে গিয়ে পণ্য ক্রয়ের ফরমাশ প্রদানের কোন লেনদেনের মধ্যে গিয়ে পড়বে না। আর বিক্রয় মূল্য নির্ধারণও সেম। আমি এখানে অর্থের পরিমাণ নির্ধারণ করে দিয়েছি। যখন কিনা আমি আসলেই বিক্রি করব সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে এটা লেনদেন। জাস্ট এখানে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে, বিক্রয়টা আসলেই করা হয়নি। এই কারণে বিক্রয় মূল্য যে নির্ধারণটা রয়েছে সেটা লেনদেনের মধ্যে গিয়ে পড়বে না। কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণ, এই কাজটা করা হয় আমরা কি এই বিনামূল্যে পণ্য বিতরণ কেন করি? আমার স্কুলের মধ্যে দেখতাম ছোটবেলায় যে প্রায় সময় ম্যাগি কিংবা টুথ পেস্টুডেন্ট এখান থেকে অনেকবার এসেছিল। এসে হচ্ছে আমাদের ফ্রি প্রোডাক্ট দিয়ে গেছে। কেন? সো ম্যাগি থেকে বলা হয়েছে যে আমরা ২ মিনিটে নাকি হচ্ছে আমরা ম্যাগি নুডলস তৈরি করে বাসায় খেতে পারি। তো আমরা যেহেতু ছোট ছিলাম আমাদেরকে ফ্রি নুডলস দেয়া হতো। আমরা এটা খেতাম। খেতে বাসায় গিয়ে বলতাম যে, "আম্মু এটা অনেক পছন্দ হয়েছে। তুমি বারবার হচ্ছে এই ম্যাগি নুডলস কিনে নিয়ে আসবা।" সো এটা করা হয় অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য। আমাদেরকে ফ্রি প্রোডাক্ট দেয়া হচ্ছে। সেটা থেকে আমরা বুঝতে পারছি যে প্রোডাক্টটা আসলেই কেমন। আমাদের পছন্দ হলে সেটা অবশ্যই পরবর্তীতে গিয়ে আমরা আবার কিনবো। সো বিনামূল্যে পণ্য বিতরণের ফলে একটা বিজ্ঞাপন হয়। বিজ্ঞাপন খরচ নামক একটা খরচ বৃদ্ধি পায়। আবার এখানের মধ্যে আমার পণ্য কিন্তু এখানে হ্রাস পেয়ে যাচ্ছে। এই কারণে যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, বিনামূল্যে পণ্য বিতরণ এটাকে হচ্ছে আমরা লেনদেন বলব। তারপর বলা হচ্ছে এখানে যে বাকিতে পণ্য বিক্রয় কি জাতীয় লেনদেন? আপনাদের কিন্তু অলরেডি আমি লেনদেনের প্রকারভেদ সম্পর্কে বলে এসেছি। সো আমাকে আপনারা বলুন যে বাকিতে পণ্য বিক্রয় এটাকে আমরা কোন ধরনের লেনদেন বলতে পারি? আন্তঃলেনদেন, নগদ লেনদেন, অদৃশ্য লেনদেন নাকি বহি লেনদেন? সো এটার অ্যান্সারটা আপনারা তাড়াতাড়ি হচ্ছে আমাকে দিয়ে দিন। আচ্ছা ফাইন। হ্যাঁ, এটা ভালো কথা। আপনাদের কিন্তু ক্লাসের মধ্যে যা হচ্ছে এখানে লেখানো হচ্ছে, সবকিছুই মোটামুটি কিন্তু আপনাদের শিট আকারে আপনাদের প্রোভাইড করা হবে। যদি এমন কিছু থাকে যেটা হচ্ছে এখানের মধ্যে শিটের মধ্যে নেই, বাট আমি এক্সট্রা করে লিখে দিয়েছি,
ওই পার্ট গুলা অ্যাড করে আপনাদেরকে একেবারে হচ্ছে শীট আকারে দিয়ে দেওয়া হবে। সো আপনারা কিন্তু ওইগুলা হচ্ছে পিডিএফ আকারে পড়তে পারেন, অথবা আপনারা চাইলে প্রিন্ট করে হচ্ছে ওই পার্ট গুলা পড়তে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। সো আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন, আপনারা ক্লাস ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন, ক্লাসের মধ্যে আপনারা কোয়েশ্চেন সলভ করতে পারছেন। তো এর থেকে বেশি প্রস্তুতি নেওয়াটা কিভাবে পসিবল আমি জানি না। বাট আপনারা অবশ্যই ক্লাসগুলো যখন করবেন, বাসায় অন্তত বইটা নিয়ে একবার বসবেন। তাহলে যদি একবার বইটা পুরোপুরি রিডিং পড়ে যান, আপনাদের যে কনফিউশন গুলো ছিল, মাঝখানে যদি থাকে কোনো কনফিউশন, অবশ্যই সেগুলো ভালো মতো দূর হয়ে যাবে। আর যদি হচ্ছে নিয়মিত পড়াশোনা না করেন, তাহলে দেখবেন পরীক্ষার আগে জমিয়ে রাখলে লাস্টে গিয়ে সেই পড়াশোনা কমপ্লিট করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই ট্রাই করবেন প্রতিদিনের পড়াগুলা হচ্ছে প্রতিদিন পড়ে ফেলার। তো চলে আসি হচ্ছে আমরা আমাদের এর অ্যান্সার এর মধ্যে। দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলছেন হচ্ছে A, কেউ বলছেন এখানে D, তারপর লাভি বলছেন ABCD সবগুলোতে অ্যান্সার দেওয়া পসিবল না। আচ্ছা, একটা জিনিস আমি শুনেছি অনেকের কাছে বলেছেন, আ যে অনেকে নাকি পরীক্ষার মধ্যে একাধিক অ্যান্সার করতে চান। যে তাদের মতে যদি হচ্ছে পরীক্ষায় আমি অ্যান্সার সিওর না থাকি, ২ টা দাগিয়ে আসলে নাকি আমার অ্যান্সার হতে পারে। বাট এটা সম্পূর্ণ একটা ভুল একটা কনসেপ্ট। এই কাজ কখনোই করবেন না। পরীক্ষার মধ্যে সিওর হয়ে দাগানোটাই বেটার। যদি কখনো দেখেন, যদি আপনি একটার মধ্যে যদি কখনো ২ টা হচ্ছে অ্যান্সার দাগান, ২ টা দাগ দেখলেই অটোমেটিক্যালি আমাদের যে মানে এমসিকিউ চেক করার যে মেশিন, এটা অটোমেটিক্যালি হচ্ছে এটাকে বাদ দিয়ে দেয়। তাই কেউ হচ্ছে কখনোই পরীক্ষার মধ্যে ট্রাই করবেন একটা বেশি না দাগানোর। ঠিক আছে? যদি সিওর না থাকেন একটু পরে গিয়ে দাগান, লাস্টে গিয়ে দাগান। বাট ২ টা দাগিয়ে দেওয়ার যে অভ্যাস, ওইটা একটু কাইন্ডলি হচ্ছে বাদ দিয়ে দিবেন। এটা খুবই বাজে একটা অভ্যাস, অ্যান্ড পরীক্ষার মধ্যে গিয়ে আসলে নাম্বার আসে না। সো যেটা সিওর হবেন সেটাই দিয়ে দিবেন। পরবর্তীতে গিয়ে হচ্ছে যদি এমন হয়, যেটা হতে পারে নাও হতে পারে, আপনি সিওর না, এজন্য আপনি ৮ টা দাগিয়ে দিলেন। দেখা যাবে ওইটা অ্যান্সার হতে পারত। আপনার এই ভুলের জন্য আল্টিমেটলি গিয়ে ২ টাই হচ্ছে আপনার এখানে একটাও এখানে অ্যান্সার কাউন্ট করা হলো না। সো এরপরের দিকে একটু মনোযোগ রাখবেন। সো দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে অনেক জায়গায় হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছেন। লাবিব, আমি বুঝতে পারছি মজা করেছো, বাট স্টিল আমি হচ্ছে একবার ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। সো বাকিতে পণ্য বিক্রয় কোন ধরনের লেনদেন? আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিই। এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে এটা বহি লেনদেন। এটা ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে। সো কেন এটা আন্ত লেনদেনের মধ্যে গিয়ে পড়ছে না? আন্ত লেনদেন কোনটা? ব্যবসার ভিতরের পক্ষের সাথে লেনদেন হলে সেটাকে বলা হয় আন্ত লেনদেন। এখানের মধ্যে বাইরের কোন পক্ষ থাকতে পারবে না। সো যেহেতু ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় লেনদেন, ব্যবসার একটা পক্ষ অবশ্যই থাকবে, সেটা আন্ত লেনদেনের মধ্যে থাকবে, বহি লেনদেনেও থাকবে। বহি লেনদেনের মধ্যে অবশ্যই কমপক্ষে একটা হলেও হচ্ছে বাইরের পক্ষ থাকবে। আমি কখনো নিজের কাছে পণ্য বিক্রি করতে পারি না। পণ্য বিক্রি করা হয় বাইরের কোনো পক্ষের কাছে। এ কারণে বাকিতে পণ্য বিক্রয় হচ্ছে একটা আন্ত লেনদেনের মধ্যে গিয়ে পড়ে না। এটা একটা বহি লেনদেনের মধ্যে গিয়ে পড়ে। আবার নগদ লেনদেনের এটা না। কারণ এখানে বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে, তাই এটা ধারে লেনদেন। আর যেহেতু এই লেনদেন দেখা যাচ্ছে, কারণ এটা অদৃশ্য লেনদেনের মধ্যে গিয়ে পড়ছে না। এটার অ্যান্সারটা হয়ে যাবে ৪ নাম্বারটা। বাকিতে পণ্য বিক্রয় হচ্ছে এক ধরনের বহি লেনদেনের অন্তর্ভুক্ত। সো আমরা এখানে অ্যান্সার দিয়ে দেখে ফেললাম। আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টের মধ্যে। এইবার হচ্ছে আমরা একটা ম্যাথ করব। আমাদের বইয়ের মধ্যে হচ্ছে ১ম যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে অনেকগুলো ঘটনা দেওয়া থাকবে। ঘটনা থেকে বলবে কোনগুলো লেনদেন সেগুলো চিহ্নিত করো এবং তার কারণ সহ ব্যাখ্যা দাও। বাট এই ম্যাথটা করার আগে আমরা দেখে নিই যে এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এখানে আমাকে বলো তোমরা যে উপযুক্ত যে ঘটনাগুলো দেওয়া আছে সেখানে কোনগুলা লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে একদম বেসিক একটা কোয়েশ্চেন। এখানে অনেকগুলা ঘটনা দেওয়া রয়েছে। এই ঘটনা থেকে বলা হয়েছে কোনগুলা লেনদেন না সেগুলাকে হচ্ছে নির্ণয় করতে বলা হয়েছে এবং তার মোট পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। সো অলরেডি কিন্তু এই পার্টটা বোঝানোর জন্যই তোমাদেরকে আগে এমসিকিউ গুলো বুঝাই আসলাম। এমসিকিউ গুলো যদি তোমরা ভালোমতো বুঝে থাকো তাহলে এখান থেকে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ১ম এ এখানে হচ্ছে জানুয়ারির ৫ নাম্বারটা, যে জনাব রহিমকে মাসিক ৳৫,০০০ বেতনে তার ব্যবসায় ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এখনো কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সে এখনো কাজ করেনি। সে কোন ধরনের আমাকে সুবিধা দেয়নি, প্রোডাক্ট দেয়নি, বা তাকে হচ্ছে আমি কোন ধরনের অর্থ প্রদান করিনি। তাকে জাস্ট নিয়োগ দিয়েছি। এটা কিন্তু কোন লেনদেনের মধ্যে গিয়ে পড়ছে না। এটা সাধারণ ঘটনা। এটা একটা ঘটনার মধ্যে গিয়ে পড়বে, লেনদেনের মধ্যে পড়বে না, এটা পেয়ে গেলাম। এবং জানুয়ারির ২৫ তারিখ বলা হচ্ছে ৳৩০,০০০ একটা ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। সুতরাং কিনা ডেলিভারি ভ্যান এখানে ক্রয় করা হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা ফরমাইশ দেওয়া হয়েছে। তিনি এখনো কিনেননি, তিনি কোন অর্থ প্রদান করেননি, তিনি কোন চুক্তি সম্পাদন করেননি। তিনি জাস্ট কিনবেন সেটা সিদ্ধান্ত নিয়েছেন। এটাও লেনদেনের মধ্যে গিয়ে পড়ছে না। সো এই টাইপের ম্যাথ গুলো আমরা কিভাবে করব? এই ম্যাথ গুলা করার জন্য আমাদেরকে একদম সিম্পল একটা ঘর করা লাগবে। তারিখ, বিবরণ, টাকা। এটা হচ্ছে যে সকল ম্যাথের মধ্যে গিয়ে নির্দিষ্ট কোনো ঘর নেই, ওই সকল ঘরের জন্য বলতে পারেন একটা হিসাব বিজ্ঞান ইউনিভার্সাল একটা ছক বলতে পারেন। বেশিরভাগ ছক ম্যাথই হচ্ছে আমরা এই ছকের মধ্যে করি। যে তারিখ, বিবরণ, টাকা অথবা ক্রমিক নং, বিবরণ, টাকা। এটা হচ্ছে একদম বেসিক একটা ঘর। যেটা করব, যেহেতু আমাদের তারিখের ঘরে তারিখ বসানো লাগবে। সর্বপ্রথমে আমরা সাল উল্লেখ করে দিব ২০১৮ সাল। তারপর জাস্ট তারিখগুলো উল্লেখ করলে হচ্ছে এনাফ। জানুয়ারির ৫ তারিখ বিবরণ লিখে দিব যে জনাব রহিমকে ম্যানেজার হিসেবে নিয়োগ।
আমরা যে ঘটনাটা পড়ে আসলাম সেই ঘটনার সংক্ষিপ্ত একটা বিবরণ আমরা এখানে দিয়ে দিব। টাকার পরিমাণ ছিল ৳৫,০০০ আর ২৫ তারিখে বলা হচ্ছে ভ্যান কর সিদ্ধান্ত নিলেন ৳৩০,০০০। এই দুটা বসিয়ে দিয়ে আমাদের মোট পরিমাণ এখানে বের হয়ে যায় ৳৩৫,০০০। এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। অর্থাৎ আমরা এই ম্যাথ গুলো খুবই বেসিক ছকের মধ্যে করব। তারিখ, বিবরণ, টাকা। জাস্ট বিবরণের ঘরে বিবরণগুলো বসায় দিব, তারিখের ঘরে তারিখগুলো বসায় দিব এবং টাকার পরিমাণগুলো যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের যেই সকল ঘটনাগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ। সো আশা করি আপনারা এটা বুঝে গিয়েছেন। এর আগের গুলা কেন লেনদেন আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা এইটা নিয়ে পরবর্তীতে ম্যাথ করব যে কোন ঘটনাগুলো লেনদেন এবং কোন ঘটনাগুলো লেনদেন না। কারণ সব এখানে কিভাবে দেওয়া লাগে এই ম্যাথটা হচ্ছে আমরা নেক্সট এ করার হচ্ছে ট্রাই করব। তার আগে হচ্ছে আপনারা একটু আমাকে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে নেন যে ধারে কলকব্জা ক্রয় করলে হিসাব সমীকরণের কি ধরনের পরিবর্তন ঘটে? একটু আগেই কিন্তু হচ্ছে আমরা কি করে এসেছি? আমরা একটু আগেই আমরা হিসাব সমীকরণে জেনে এসেছি হিসাব সমীকরণের মধ্যে কেমন পার্থক্য ঘটে সেগুলো জেনে এসেছি। তো এবার দেখি আপনাদের মনে আছে নাকি যে ধারে কলকব্জা ক্রয় করলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটতে পারে? সো আপনাদেরকে একটু হিন্ট দিয়ে দেই। যখন কিনা আমরা ধারে কলকব্জা ক্রয় করছি তখন কিন্তু আমার কলকব্জা কি? কলকব্জা বৃদ্ধি পাচ্ছে। আবার ধারে ক্রয় করার ফলে আমার পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। সো আপনাদের চিন্তা করতে হবে এখানের মধ্যে কলকব্জাটা কি? আর আমি যে এখানে পাওনাদার বৃদ্ধি পেল এই পাওনাদারটা কি? যদি এইগুলো চিন্তা করতে পারেন তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়াটা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। যে ধারে কলকব্জা ক্রয় করলে হিসাব সমীকরণের কি ধরনের পরিবর্তন ঘটে? A বৃদ্ধি ও A হ্রাস পায়, A বৃদ্ধি ও E হ্রাস পায়, A হ্রাস ও L বৃদ্ধি পায় নাকি ৪ নাম্বারে A বৃদ্ধি ও L বৃদ্ধি পায়। সো দেখে নেই এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে আপনারা হচ্ছে কমেন্টে জানিয়ে দিন। আ নিশা বলছে এটাকে ছক ছাড়া করা যাবে? আচ্ছা আমি একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দেই। ছক ছাড়া আসলে অনেকগুলা ম্যাথই করা পসিবল। বাট পরীক্ষায় ট্রাই করবেন যত বেশি করে হচ্ছে ছক দেওয়া পসিবল। কারণ আপনার খাতা যে কে দেখবে এক্সাক্টলি আমরা কেউ জানি না। কিছু স্যার বা ম্যাম ছক অনেক বেশি পছন্দ করেন। কিছু স্যার ম্যাম মনে করেন যে ছক না দিলেও এনাফ। ছক দিলে কখনোই কাটবে না। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাট ছক না দিলে বিশেষ ক্ষেত্রে কিছু টিচার কাটতে পারেন যদি তাদের মনে হয় এখানে ছক দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। সো বোর্ডের পরীক্ষার মধ্যে গিয়ে বলব যে রিস্ক নেওয়ার দরকার নেই। যদি পসিবল হয় অবশ্যই ছক দিয়ে করে আসবেন। যদি ছক দেওয়া পসিবল হয় কেন দিবেন না? ছক দিতে কিন্তু খুব বেশি টাইম লাগে এরকম না। একটা বেসিক তারিখ, বিবরণ, টাকার ঘর দিতে হাইয়েস্ট গেলে ১ মিনিট বেশি লাগবে। হ্যাঁ, মাঝে ১ মিনিট অনেক বেশি গুরুত্বপূর্ণ বাট স্টিল আমি বলব যদি পসিবল হয় ছক দিয়ে ম্যাথটা করেন তাহলে অনেক বেশি বেটার হয়। সো দেখে নিই আমার এখানে অ্যান্সার কি হবে। দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যান্সার এসে পড়েছে। এখানে কি বলছে যে তানজিনা বলছে অ্যান্সার হবে ঘ। ইভা বলছে অ্যান্সার হবে বি নাম্বার বা ২ নাম্বারটা। ইব্রাহিম, মাহি, তারপর হচ্ছে নাহিম, বোরহান, হারুন, তারপর হচ্ছে আয়েশা, সাজ্জাদ, শারমিন, তাসফিয়া সবাই ডি বলছেন বা ৪ বলছেন। তারপর হচ্ছে রফিক, মাহি, তারপর হচ্ছে সাব্বির, সাজ্জাদ, সূর্যদীপ, সাব্বির সবাই আপনারা ডি বলছেন। ঠিক আছে? আচ্ছা ফাইন। সো ১ম দিকে হচ্ছে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে খেয়াল করে আগে বলে নিই যে খ আর গ নাম্বারটা আগেই মিস যাবে। ১ম এই বললাম যে এ বৃদ্ধি আর ই হ্রাস কিন্তু কখনোই হওয়া পসিবল না। একটু আগে যেটা এসেছিলাম। এ বৃদ্ধি পেলে ই অবশ্যই বৃদ্ধি পাওয়া লাগবে। ই হ্রাস হতে পারবে না। তাই খ নাম্বারটা ১ম এ আমরা বাদ দিয়ে দিলাম। এই নাম্বারটা খেয়াল করে দেখেন এ হ্রাস ও এল বৃদ্ধি পায়। এটা পাওয়া পসিবল না। এ হ্রাস পেলে এল অবশ্যই হ্রাস পাওয়া লাগবে। সো আইদার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা অথবা অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বারটা। যদি নগদে কল্লকব্জা ক্রয় করা হতো তখন অ্যান্সার হয়ে যেত এ নাম্বার। কারণ নগদে ক্রয় করা হলে নগদ কমে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে এবং কলকব্জার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে নগদে ক্রয় না করে ক্রয়টা করা হয়েছে ধারে। সো ধারে ক্রয় করে পাওনাদার বৃদ্ধি পায় যেটা হচ্ছে এক ধরনের দায়। দায় বৃদ্ধি পেলে অবশ্যই এল বৃদ্ধি পাবে। আর কলকব্জা হচ্ছে একটা স্থায়ী সম্পদ বা আপাতত শুধু সম্পদ ধরে নিই। সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় এই কারণে এখানে এ বৃদ্ধি পেয়ে যাবে। আর অ্যান্সারটা হয়ে যাবে ৪ নাম্বারটা এ বৃদ্ধি এবং এল বৃদ্ধি এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর বলা হচ্ছে ৮ নাম্বার কোয়েশ্চেনে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কোনটি? আয়, ব্যয়, সম্পদ। সো নিচের কোনটি সঠিক উত্তর? ১ ও ২, ১ ও ৩, ২ ও ৩ নাকি ১, ২, ৩? তো দেখে নিই এখানের মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে। এটা সবাই আপনারা পারবেন কারণ অলরেডি আমরা মালিকানা সত্ত্বের যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে এসেছি। সো আপনারা আমাকে জানিয়ে দিন যে এটার অ্যান্সার কোনটা হবে যে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কোনটি? আয়, ব্যয়, সম্পদ এই ৩ টার মধ্যে কোন ভ্যারিয়েশন গুলা বা কোনগুলা হচ্ছে আমাদের মালিক সত্ত্বকে প্রভাবিত করবে? সো রফিক বলছে হচ্ছে ১ নাম্বারটা। জয়ন্তী বলছে ৪ নাম্বার, সাজ্জাদ বলছে ৪, আদিল বলছে ৪, জয়ন্তী বলছে ১, প্রিয়া বলছে হচ্ছে ১ নাম্বার, রফিক বলছে ১ আচ্ছা ফাইন। সো দেখতে পাচ্ছি ১ আর ৪ এর মধ্যে গিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছে। সালমা বলছেন হচ্ছে ক, মির্জা বলছেন ক, শফিক বলছেন ক ৪ নাম্বার, তারপর সালা বলছেন ক নাম্বার, আদিল বলছেন ১ নাম্বার।
সো খেয়াল করে দেখো এখানে কিন্তু ১ আর ৪ এর মধ্যে সবার একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এবং এই কনফিউশনটা আমার ১ম দিকে সবসময় হতো যে আমার কাছে মনে হতো যে মালিকানা সত্ত্বকে অবশ্যই মালিকানার সাথে মনে হয় সম্পদের সম্পর্ক রয়েছে। কিন্তু মনে রাখা দরকার সম্পদের ৪ টা মাত্র উপাদান রয়েছে। আয়, ব্যয়, উত্তোলন এবং মূলধন। এই ৪ টা উপাদানে মেইনলি হচ্ছে আমার মানের সাথে প্রভাবিত করবে। সম্পদ বাড়লেই বা সম্পদ কমলেই যে মালিকানা সত্ত্ব বাড়বে কিংবা কমবে এটা কিন্তু বাধ্যতামূলক না। সম্পদ বাড়লে আরেকটা সম্পদ বাড়তে পারে। আবার সম্পদ বাড়লে একটা দায় বাড়তে পারে। সম্পদ বৃদ্ধি পেলে একটা সম্পদ হ্রাস পেতে পারে। সো অন্য কিছু হচ্ছে প্রভাবিত হওয়া পসিবল। সম্পদ সবসময় আমাদের বাড়ির সত্ত্বকে প্রভাবিত করে না। সো এখানে ৩ নাম্বারটা এখানে অ্যান্সার হবে না। অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ১ আর ২ নাম্বার যেটা দেওয়া রয়েছে কোথায়? যেটা দেওয়া রয়েছে আমাদের ক নাম্বারে। এখানে ক নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে আয় এবং ব্যয় এই ২ টাই মানুষত্বকে প্রভাবিত করে। আয় মানুষত্বকে বাড়িয়ে দেয় এবং ব্যয় মানুষত্বকে হচ্ছে কমিয়ে দেয়। এই কারণে এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ক নাম্বারটা। আমরা অনেক সময় দেখা যায় যে সম্পদ এবং ব্যয়ের মধ্যে মানে একটা সমস্যা ক্রিয়েট করে ফেলি। আমরা কনফিউজড হয়ে যাই যে আমি একটা নরমাল দৃষ্টিকোণ থেকে আমাদের পারিবারিক লাইফ এর মধ্যে আসলে আমরা কোন খেয়াল করি না। হয়তো আমি হচ্ছে একটা ফ্রিজ কিনে আনলাম। আমি বলি আমার বিশাল বড় একটা ব্যয় হয়ে গেল। সো ফ্রিজ কেনাটা কোনো ব্যয় না, এটা বাড়ির জন্য। এটা হচ্ছে একটা সম্পদ। ফ্রিজ একটা সম্পদ হিসেবে কাজ করে। যদি কোনো দৈনন্দিন আমরা জিনিসপত্র কিনি সেটা ব্যয় এবং ফ্রিজ যেটা কিনলাম বা টিভি কিনলাম সেটা হচ্ছে একটা সম্পদ। সো ব্যয় আর সম্পদ কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ২ টা একদম সম্পূর্ণ ডিফারেন্ট। একটা সরঞ্জাম ক্রয় করা হলে সেটা ব্যয় না, সেটা হচ্ছে একটা সম্পদ। সরঞ্জাম ক্রয় করা হলে সম্পদের পরিবর্তন ঘটে। ব্যয়ের কোনো পরিবর্তন ঘটে না। তার ফলে মানসিকতার কোনো পরিবর্তন ঘটে না। এ কারণে এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ১ আর ২ নাম্বারটা আয় ও ব্যয় এই ২ টাই হচ্ছে আমার মানসিকতাকে প্রভাবিত করছে। সো এবার হচ্ছে আমরা আমাদের রিয়াল যে ম্যাথ রয়েছে সেই ম্যাথ এর মধ্যে চলে যাই। এখানে বেশ কিছু কি দেওয়া রয়েছে? ঘটনা দেওয়া রয়েছে। এই ঘটনাগুলো থেকে বলা হয়েছে তোমাদের যে এইসব ঘটনা লেনদেন কিনা তার সনাতন পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। টোটাল এখানে হচ্ছে তোমাদের ১০ টা এখানে ঘটনা দেওয়া ছিল। সো ১০ টা ঘটনা আসলে পরপর দেওয়াটা কষ্টকর হয়ে গিয়েছে। তাই আমি যেটা করেছি ৫ টা দিয়ে হচ্ছে আগে আমি এখানে অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি। তারপর আবার ৫ টা দিয়ে পরে অ্যান্সার দিয়েছি। তুমি একটু পরে দেখলেই বুঝতে পারবে। সো আমরা একটা করে যাই। ১ম এ বলা হচ্ছে যে ৳৫০,০০০ মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আচ্ছা আগে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন ঘটনার লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করার জন্য তোমার ২ টা পদ্ধতি রয়েছে। একটা সনাতন পদ্ধতি এবং আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতি কিংবা সমীকরণ পদ্ধতি। তোমাদের খেয়াল করতে হবে তোমাদের পরীক্ষায় কোনটা দেওয়া রয়েছে। তোমাদেরকে সনাতন পদ্ধতি বলা রয়েছে নাকি আধুনিক পদ্ধতি বলা রয়েছে। সনাতন বললে আমরা সনাতন করব, আধুনিক বললে আধুনিক করব। আর যদি বলা না হয় যে কোন পদ্ধতি ব্যবহার করতে হবে, আমরা ২ টার যেকোনো একটা ব্যবহার করতে পারি। বাট আমি প্রেফার করি নিজে হচ্ছে সমীকরণ পদ্ধতি। কারণ সনাতনের মধ্যে গিয়ে সত্যি কথা বলতে লেখা একটু বেশি লেখা লাগে এবং একটু হইলেও টাইম বেশি লাগে। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা ফাইন। সো এখানে ফিরে আসি আমরা যে এই সকল ঘটনা লেনদেন কিনা তা সনাতন পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো ১ নাম্বার ৳৫০,০০০ মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। এটা কি লেনদেন নাকি লেনদেন না? এটা অবশ্যই একটা লেনদেন। সো এটাকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করব? এখানে ঘরটা হয়ে যাবে সেরকম যে নং লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা। এখানে নং বা ক্রমিক নং এখানে উল্লেখ করতে হবে। আবার যদি আমাদের কোয়েশ্চেনে তারিখ দেওয়া থাকে সেক্ষেত্রে নং এর জায়গায় বা ক্রমিক নং এর জায়গায় আমরা তারিখ উল্লেখ করব। সো প্রথমত হচ্ছে আমরা দিয়ে শুরু করব যে নং লেনদেন কিনা আর কারণ সহ ব্যাখ্যা। ১ নাম্বার যে ঘটনা সেটা লেনদেন ছিল। কি হয়েছে এখানের মধ্যে? এখানের মধ্যে হচ্ছে ৳৫০,০০০ মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়েছে। সো এর ফলে কি ঘটেছে? দেখো তো এখানে কি লেখা আছে? যে নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত ঘটনার লেনদেনের ২ টি পক্ষ, একটি পক্ষ মালিকের মূলধন এবং অন্যটি হচ্ছে প্রতিষ্ঠানের নগদ টাকা। সত্যি কথা বলতে এখানে যেরকম লেখা রয়েছে এক্সাক্টলি সেম ভাবে পরীক্ষায় লেখা লাগবে বাধ্যতামূলক না। আগে পরে করে হচ্ছে লেখাটা পসিবল। এটা লেখার অনেকগুলো ভেরিয়েশন রয়েছে। বাট কোন জিনিসগুলো আমাদেরকে অবশ্যই আনতে হবে। ১ম টা হচ্ছে আমাদেরকে অবশ্যই যেটা আনতে হবে সেটা হচ্ছে ব্যবসার যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন। এই ব্যাপারটা আমাদের মাস্ট আনতে হবে এবং ২ নাম্বারে গিয়ে লেনদেনের যে ২ টা পক্ষ রয়েছে সেই ২ টা পক্ষ আমাদের উল্লেখ করতে হবে। সেখানে কি পক্ষ রয়েছে? একটা পক্ষ এখানের মধ্যে হচ্ছে মূলধন এবং আরেকটা পক্ষ হচ্ছে নগদ টাকা। কোন পক্ষের পরিবর্তন ঘটেছে এবং আমাদের যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এই ২ টা জিনিস থাকলেই মেইনলি আমাদের কারণ সহ ব্যাখ্যাটা হয়ে যাবে। সো কি ফার্স্ট এ কি লেখা হলো? যে নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের নগদ অর্থে প্রতিষ্ঠানের হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং উক্ত লেনদেনের ২ টি পক্ষ একটা হচ্ছে মালিকের মূলধন এবং অন্যটি হচ্ছে নগদ টাকা। বেস্ট হয় যদি হচ্ছে আমরা আলাদা উল্লেখ করে দেই যে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে তাহলে হচ্ছে বেস্ট হয়। বাট অবশ্যই আমাদেরকে পক্ষগুলো উল্লেখ করতে হবে
এবং আর্থিক অবস্থা যে পরিবর্তন হয়েছে ওই দিকটা আমাদের উল্লেখ করতে হবে। তো চলে আসি হচ্ছে আমাদের যে ২ নাম্বার যে পার্টটা ছিল, নগদে ৳১৫,০০০ পণ্য ক্রয়। সো এটাকে আমরা কিভাবে লিখবো? এটা অবশ্যই একটা লেনদেন। কারণ কি? কারণ পণ্যের মূল্য অর্থের আপরিবর্তিত পরিমাপযোগ্য। পণ্য ক্রয়ের ফলে ব্যবসায়ের খরচ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সেম ভাবে কি করেছি আমরা? এই যে এখানে উল্লেখ করে দিয়েছি যে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এই পার্টটা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং অন্য যে ২ টা পক্ষ রয়েছে খরচ সেটার কি পরিবর্তন সেটা লিখে দিয়েছি। আবার নগদ যে ছিল, নগদের কি পরিবর্তন সেটা লিখে দিয়েছি। সো এই জিনিস উল্লেখ করতে হবে। একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে সেটা উল্লেখ করতে হবে এবং ২ নাম্বারে গিয়ে আমাদের যে পক্ষগুলা রয়েছে সেই পক্ষগুলা উল্লেখ করে এদের পরিবর্তনকে আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমরা ইজিলি হচ্ছে আমাদের এই ম্যাথ গুলা করতে পারব। তারপর এখানে বলা হচ্ছে ৩ নাম্বারে একটি পাওনাদারকে ৳১০,০০০ পরিশোধ করা হলো। সো এটা কি আমাদের লেনদেন? এটা অবশ্যই এটা লেনদেন। কারণ এখানের মধ্যে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। পাওনাদার ৳১০,০০০ পরিশোধ করার ফলে আমাদের নগদ অর্থে হ্রাস পাচ্ছে। এটা ১ নাম্বার পরিবর্তন। আর ২ নাম্বারে আমাদের পাওনাদার নামক একটা দায় হ্রাস পাচ্ছে। সো এটাকে আমাদের এখানে উল্লেখ করতে হবে যে এটা লেনদেন ৩ নাম্বার লিখব ফার্স্টে, লাস্টে লিখব ৩ নাম্বার, তারপর এখানে লিখব হচ্ছে লেনদেন। পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয় হ্রাস পেয়েছে। এটা উল্লেখ করে দিলাম ২ টা পক্ষ। ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সো I guess you have got the idea যে কিভাবে করে আমাদের পরীক্ষার মধ্যে আসলে লিখতে হয়। যে যাই লেখো না কেন এই পার্ট গুলোতে মিস না যায়। আর্থিক অবস্থার পরিবর্তন, ২ টা পক্ষ এবং পক্ষের পরিবর্তন। সো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু পারফেক্টলি বলে দিবেন যে আপনারা এই পার্টটা বুঝতে পারেননি। আচ্ছা ফাইন। হ্যাঁ, ৪ নাম্বারটা লেনদেন না, এটা আপনারা সবাই সঠিক বলেছেন। ৳৮,০০০ পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান, একটু আগে এটা বুঝে এসেছিলাম যে পণ্য ক্রয়ের ফরমাশ প্রদানের ফলে কি হচ্ছে আমাদের? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না। এই পার্টটা লিখতে পারলে আমাদের এখানের মধ্যে এনাফ। এটাকে বড় করে লেখার দরকার হয় না। ৪ নাম্বার দিয়ে লিখবো এটা একটা লেনদেন না। পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করার পর পণ্য আসলে ক্রয় করা বুঝায় না। পণ্যের কোনো আদান-প্রদান ঘটেনি ফলে আর্থিক অবস্থার পরিবর্তন। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। এখানে হবে যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। সো হয়নি। এই কথাটা লেখা লাগবে। একটু ভুল হয়ে গিয়েছে, টাইপিং মিস্টেক। আচ্ছা ফাইন। সো এটা হচ্ছে লেনদেন না। কারণ এর ফলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। আচ্ছা ফাইন। তো ৫ নাম্বার এখানে বলা হচ্ছে বিজ্ঞাপন বাবদ ৳২,০০০ প্রদান করা হলো। এটা কি লেনদেন? এটা অবশ্যই লেনদেন। কেন লেনদেন? কারণ এর ফলে আমাদের বিজ্ঞাপন নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আমাদের নগদ অর্থে হ্রাস ঘটে গিয়েছে। এটাকে আমরা এখানে লিখে দিব যে ৫ নাম্বারটা হচ্ছে লেনদেন। বিজ্ঞাপন খরচ প্রদানের ফলে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে এবং সুবিধার মূল্য নগদে পরিশোধ করায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সো আমরা কিন্তু আমাদের যে ঘটনাগুলো দেওয়া ছিল, সেই ঘটনাগুলোর থেকে কোনগুলো লেনদেন এগুলো উল্লেখ করে দিলাম এবং এদের যে কারণগুলো রয়েছে সেগুলো সনাতন পদ্ধতিতে ব্যাখ্যা করে দিলাম। সো এভাবে করেই হচ্ছে আমাদের এই ম্যাথ গুলা করতে হয়। যদি এই পার্টটা আপনারা বুঝতে পারেন তাহলে নেক্সট পার্ট গুলো আশা করি আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। বা যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আ আমরা হচ্ছে একটু দেখে নিই কোনো কোয়েশ্চেন আছে নাকি? আচ্ছা ফাইন। সো ২ নাম্বারটায় ভাইয়া ফার্স্ট কথাটা না লিখলে হবে না। আ যেটা বললাম যে হ্যাঁ, আসলে না লিখলেও হবে। সত্যি কথা বলতে পণ্যের মূল্য অর্থের আগুনে পরিমাপযোগ্য এই কথাটা না লিখলেও হবে। আমাদের পরের যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো লিখলেই মেইনলি এনাফ। এটা লিখেছি আমি বই থেকে, আপনাদের বই ভাবে লেখা ছিল। বাট সত্যি কথা বলতে এই পার্টটা ম্যান্ডেটরি না। আপনি যদি চান শুধু এই পার্টটা লিখবেন তাহলে আপনাদের হয়ে যাবে। তারপর এখানে বলা হচ্ছে যে ৬ নাম্বারে জনাব মামুনকে মাসিক ৳৭,০০০ বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এটা কোন লেনদেন না। কারণ এর ফলে আমাদের ব্যবসায় আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটেনি। জাস্ট এটাকে আমরা লিখে দিব লেনদেন না ৬ নাম্বার লিখে। তারপর লিখব যে চাকরির নিয়োগপত্র প্রদানের ফলে প্রতিষ্ঠান কোন সুবিধা তাৎক্ষণিক গ্রহণ প্রদান করেনি এবং এতে কোন অর্থেরও আদান-প্রদান হয়নি। বেস্ট হয় যদি আপনারা লিখে দেন, অর্থাৎ এর ফলে আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটেনি। এই যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এই পার্টটা যদি লিখে দেন হয়নি হিসেবে তাহলেই সবথেকে বেস্ট হয়। তাহলে পরিপূর্ণ একটা পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর এখানে বলা হচ্ছে যে ব্যবসায় নিজের ব্যক্তিগত প্রয়োজনে মালিক ৳৩,০০০ উত্তোলন করেছেন। আচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মালিক যদিও এখানে খরচ করেছেন কি হিসেবে? মালিক হচ্ছে এখানের মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে একটা উত্তোলন করেছেন। ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু করা হলে নরমালি এটা লেনদেন হিসেবে গণ্য করা হয় না। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু মালিক ব্যবসার অর্থ নিয়ে চলে গিয়েছেন, তখন কিন্তু আবার এর ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। উত্তোলনের ফলে মানুষ হয়তো হ্রাস পাচ্ছে। আর ২ নাম্বারে গিয়ে আমাদের ব্যবসায় নগদ অর্থের পরিবর্তন ঘটছে। যদি এমন হতো মালিক ব্যক্তিগত তহবিল থেকে কিছু ব্যয় করলেন, সেটা অবশ্যই হচ্ছে একটা মালিকের ব্যক্তিগত খরচ, এটাকে আমরা অন্তর্ভুক্ত করি না। কিন্তু যখন কিনা ব্যক্তিগত অর্থটা ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য ব্যবসা থেকে অর্থটা নেয়া হলো, সেটার ফলে কিন্তু আবার ব্যবসায়ের অর্থের পরিবর্তন ঘটছে। ব্যবসায়ের মানের সাথে পরিবর্তন ঘটছে। এই কারণে কিনা লেনদেন হয়ে যাবে। এখানে আমরা লিখব যে ব্যবসায় হতে নগদ অর্থ গ্রহণের মাধ্যমে মালিক প্রতিষ্ঠান হতে সুবিধা গ্রহণ করেছেন। ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন ঘটেছে
এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সো এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। তারপর বলা হচ্ছে এখানে যে মালিকের অর্থ হতে ৳৫০০ চুরি হয়েছে। এই যে একটু আগে যেটা বললাম এটা এখানে রিফ্লেক্ট করা হচ্ছে। মালিকের অর্থ চুরি হয়ে যাওয়ার ফলে ব্যবসায় কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। মনে রাখতে হবে মালিক এবং ব্যবসায় ২ টা আলাদা পক্ষ। যখন কিনা আমরা ম্যাথ গুলা করব তখন আমাদের নিজেদেরকে চিন্তা করে নেওয়া লাগবে আমরা নিজেরা হচ্ছে ব্যবসায়। আমি যে ব্যবসায়, আমার যে মালিক, সে মালিক আমার থেকে টোটালি ভিন্ন একটা সত্তা। মালিকের খরচ, মালিকের খরচ, আমার খরচ, আমার খরচ। মালিকের নিজস্ব তহবিল থেকে টাকা চুরি হয়ে গিয়েছে, সেটা মালিকের দেখার ব্যাপার। আমার দেখার ব্যাপার না। যদি এমন হতো আমার থেকে অর্থ চুরি হয়ে গিয়েছে, তাহলে এটাকে আমি লিখতাম, যেহেতু আমি একজন বিজনেস, আমি একটা বিজনেস নিজে, আমার অর্থ চুরি হয়নি, মালিকের অর্থ চুরি হয়েছে সেটাকে আমি লিখব না। তাই এটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটানো এটা লেনদেন না। সো এটাকে আমরা লিখে দিব যে লেনদেন নয়। কেন লেনদেন নয়? ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি। ক্ষতিটি মালিকের নিজস্ব। তাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৯ নম্বরে বলা হচ্ছে, ৯ নম্বরে এখানে কোয়েশ্চেনটা বলা ছিল যে, হাসেম ব্রাদার্স হতে প্রতি মাসে ৳১০,০০০ পণ্য ক্রয় চুক্তি সম্পাদন। এরপর জাস্ট চুক্তি করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত লেনদেনটা করিনি। এ কারণে এটা লেনদেন না। যদি এমন হতো যে পণ্যটা কিনে ফেলা হয়েছে, তখন গিয়ে সেটাকে আমরা লেনদেন বলতে পারতাম। কিন্তু এখানে যখন বলা হচ্ছে ৳১০,০০০ মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স এর নিকট ধারে বিক্রি করা হয়েছে। ধারে বিক্রি করার ফলে আমার কি হয়েছে? এটা ধারে লেনদেন। আমার নগদ অর্থের বৃদ্ধি ঘটেনি। কিন্তু আমার দেনাদার নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আবার বিক্রয় নামক একটা আয় বৃদ্ধি পেয়েছে। সো এটাকে আমরা উল্লেখ করে দিব। ধারে পণ্য বিক্রয়ের ফলে প্রতিষ্ঠান হানিফকে এই সুবিধা প্রদান করেছে। যা প্রতিষ্ঠানের একটি আয়। ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। যদি দেনাদারের কথাটা এখানে উল্লেখ করে দেন তাহলে বেস্ট হয়। যে এখানে এর ফলে আবার ব্যবসায়ের দেনাদারও বৃদ্ধি পেয়েছে বা পেয়েছে। সো এভাবে করেই আমরা এই যে ম্যাথটা আছে সমাধান পদ্ধতিতে করতে পারি। যদি এখান থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন। এই ম্যাথটা সলভ করে দেওয়ার পরেই আপনাদের হচ্ছে আমি নেক্সট পেজে চলে যাব। আচ্ছা ফাইন। সো এখানের মধ্যে হচ্ছে আর কোন ধরনের আমি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। স্টিল যদি কোন কোয়েশ্চেন না থাকে তাহলে একটু ক্লিয়ার বলে দিয়েন যে আর কোন সমস্যা নেই। তাহলে বুঝতে পারবো যে আসলে আপনাদের আর কোন সমস্যা নেই। ক্লাসগুলি হচ্ছে যত বেশি ইন্টারেক্টিভ হবে ততটা আমাদের জন্য বেশি বেস্ট হবে। যে ইন্টারেক্টিভ হলেই বুঝতে পারবো যে আপনারা আসলে ক্লাসে ভালোমতো অ্যাটেন্ড করছেন নাকি বা আপনাদের কোন ধরনের সমস্যা আছে নাকি। এই জিনিসগুলি জানাটা আসলে খুবই দরকার। আচ্ছা ফাইন। সো নো কোয়েশ্চেন যদি কোন কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরের পার্টে চলে যাই। সো এখানের মধ্যে একটু আগে যে ম্যাথটা করলাম সেটা ছিল হচ্ছে সমীকরণ পদ্ধতিতে করিনি, আমরা সনাতন পদ্ধতিতে করেছি। সনাতন পদ্ধতিতে আমরা কারণ সহ ব্যাখ্যা মানে আমরা লেনদেনগুলা কারণ ব্যাখ্যা করেছি। এবার আমরা সেম ম্যাথটাই করব। বাট এক্ষেত্রে এবার আমরা করব হচ্ছে সমীকরণ পদ্ধতিতে। তো আমাদের হিসাব সমীকরণ কোনটা? হিসাব সমীকরণটা হচ্ছে A সমান L প্লাস E। এবার ওই সব জিনিসগুলাই আমরা সমীকরণের ভিত্তিতে হচ্ছে প্রকাশ করার ট্রাই করব। যেমন এখানে বলা হয়েছে জানুয়ারির ১ তারিখে ৳৬,০০,০০০ নিয়ে ব্যবসা শুরু করা হলো। একটু আগে আমরা কি বলেছিলাম? এই সেম টাইপের লেনদেনের জন্য এটা লেনদেন এবং এর ফলে কি ঘটছে? এর ফলে আমাদের ব্যবসায় নগদ অর্থের বৃদ্ধি ঘটছে এবং ব্যবসায়ের কি হচ্ছে? আমার মূলধন বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। আগের ম্যাথের মধ্যে গিয়ে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে এই বৈশিষ্ট্যটাকে আমরা বেশি মনোযোগ দিয়েছি। কিন্তু এবার ম্যাথ করার টাইমে গিয়ে আমরা যেটা বেশি মনোযোগ দিব সেটা হচ্ছে সমীকরণটা। আমরা যেসব সমীকরণের মধ্যে প্রভাব ফেলছে এই বৈশিষ্ট্যটাকে আমরা মেইনলি হচ্ছে প্রায়োরিটি দিব। যেমন আমার ১ম এ বলা হয়েছিল যে মালিক মূলধন হিসেবে নিয়ে এসেছে টাকা। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমার নগদ অর্থ বৃদ্ধি পাচ্ছে, মূলধন বৃদ্ধি পাচ্ছে। নগদের ফলে A বৃদ্ধি পাচ্ছে, মূলধনের ফলে E বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা লিখে দিব ২০১৮ জানুয়ারির ১ এর লেনদেন। এখানে A সমান L প্লাস E সমীকরণের A এবং E উপাদান বৃদ্ধি পেয়েছে। শেষ। জাস্ট এই পার্টটা লিখলে আমাদের এই ম্যাথটা হয়ে যাবে। তারপর এরপরে বলা জানুয়ারি ৪ তারিখে বলা হচ্ছে যে ব্যাংকে ৳৬০,০০০ নিয়ে একটা হিসাব খোলা হলো। সো ব্যাংক হিসাব খোলার মানেই হচ্ছে তুমি ব্যাংকে টাকা জমা দিয়েছো। টাকা জমা দিয়ে তুমি একটা ব্যাংকে হিসাব খুলেছো। সো তোমার ব্যবসায় নগদ অর্থ কমে গিয়েছে এবং ব্যবসার মধ্যে কি হয়েছে? তোমার ব্যাংকের যে অর্থটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। ব্যাংক যেমন একটা সম্পদ, আবার নগদ অর্থটা সম্পদ। একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ হ্রাস পেয়েছে। সো এর ফলে আমরা বলতে পারি আমাদের A সমান L প্লাস E সমীকরণের A বৃদ্ধি পেয়েছে, A হ্রাস পেয়েছে। জাস্ট এটাই আমরা লিখে দিব এখানের মধ্যে গিয়ে। আচ্ছা, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ মোস্ট প্রবাবলি ঠিক আছে, ঠিক হয়ে গেছে। ফাইন। সো এখানে বলা হচ্ছে যে এখানে A সমান L প্লাস E সমীকরণের A উপাদান হ্রাস ও A উপাদান কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। কারণ একটা সম্পদ বৃদ্ধি পেল এবং আরেকটা হচ্ছে দায় বৃদ্ধি পেল। সো এবার হচ্ছে আমরা এর পরেরটা চলে যাই যেখানে বলা হচ্ছে ধারে পণ্য ক্রয় ৳৩,০০০ এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের ক্রয় নামক একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে আমাদের E নামক যে উপাদান সেটা হ্রাস পেয়ে যায়। আবার ধারে পণ্য ক্রয় করার ফলে একটা দেনাদার একটা পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। পাওনাদার হচ্ছে এক ধরনের দায়। তার মানে L বৃদ্ধি পাচ্ছে আর E
হ্রাস পাচ্ছে। সো এটা আমরা এখানে লিখে দিব যেখানে a ইকুয়াল l প্লাস ই সমীকরণের l উপাদান বৃদ্ধি এবং ই উপাদান হ্রাস পেয়েছে। সো অনেক যদি আমরা কেউ কখনো লিখি, যদি পরীক্ষায় গিয়ে দেখেন আপনার দেখে মনে হয়েছে l উপাদান বৃদ্ধি এবং ই উপাদান বৃদ্ধি পেয়েছে, তখনই বুঝে নিবেন এটা হওয়া পসিবল না। l উপাদান বৃদ্ধি পেলে এবং এর সাথে ই উপাদানের পরিবর্তন ঘটলে এই উপাদানকে অবশ্যই হ্রাস পাওয়া লাগবে। আচ্ছা ফাইন। সো এবার হচ্ছে আমরা একটু পরেরটা চলে আসি। আচ্ছা ঠিক আছে। সো বলা হচ্ছে আধুনিক পদ্ধতি আর সমীকরণ পদ্ধতি কি এক? আচ্ছা হ্যাঁ, আধুনিক পদ্ধতি আর সমীকরণ পদ্ধতি এক্সাক্টলি সেম জিনিস। আমরা যেটা করে আসি হচ্ছে মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদের কি বলা হচ্ছে? আপনাদের কোয়েশ্চেনে বলা ছিল যে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। যদি বলা হতো যে সমীকরণ পদ্ধতিতে সমীকরণকে প্রমাণ করো বা সমীকরণ পদ্ধতিতে লেনদেনের প্রভাব দেখাও, তখন অন্য ম্যাথ আমাদের চ্যাপ্টার সবচেয়ে বড় যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে অন্য ম্যাথ। ওটা হচ্ছে সমীকরণের উপর প্রভাব দেখাও। বাট যখন কিনা বলবে সমীকরণ পদ্ধতিতে কারণ নির্ণয় করো অথবা আধুনিক পদ্ধতিতে কারণ নির্ণয় করো, তখন আমরা এই ম্যাথটা মিলে করব। আমাদের যে পরিবর্তনটা ঘটছে পরিবর্তনটাকে আমরা এই এ এল ই এগুলি দিয়ে প্রকাশ করব। তারপর এখানে ৮ নম্বরে বলা হচ্ছে আহ নগদে পণ্য বিক্রি ৫০,০০০ টাকা। এর ফলে কি ঘটছে? এর ফলে হচ্ছে আমাদের এ বৃদ্ধি পাচ্ছে। কারণ আমার নগদ অর্থ বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং বিক্রয় নামক আয় বৃদ্ধি পাওয়ায় ই বৃদ্ধি পেয়ে যাবে। সো এখানে আমরা লিখে দিব আ জানুয়ারির ৮ তারিখ লেনদেন, এখানে এ সমান l প্লাস ই সমীকরণের এ এবং ই উপাদান বৃদ্ধি পেয়েছে। ১১ নাম্বারটা কোনো লেনদেন না। কেন লেনদেন না? কারণ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে ৭০,০০০ টাকা। যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ঋণটা গ্রহণ করা হয়েছে, মালিকের দায় বৃদ্ধি পেয়েছে, মালিকের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ের কোনো অর্থের পরিবর্তন ঘটেনি, ব্যবসায়ের কোনো পক্ষের সাথে সম্পর্কিত না। এই কারণে গিয়ে এটা কোনো লেনদেন হবে না। এটা আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখে দিব যে এটা লেনদেন না। এখানে a ইকুয়াল l প্লাস ই সমীকরণের কোনো প্রভাব পড়েনি। জাস্ট এতটুকু লিখে দিলে এনাফ। খেয়াল করে দেখো, এই যে ম্যাথটা রয়েছে এই ম্যাথের মধ্যে কিন্তু সরল পদ্ধতি থেকে অনেক কম টাইম লাগে। কারণ এখানের মধ্যে কম জিনিসপত্র লেখা লাগে। সো পরীক্ষায় যদি উল্লেখ করে না দেয় কোন পদ্ধতি ফলো করতে হবে, আমি সাজেস্ট করব যদি তোমরা এই পদ্ধতি ফলো করতে পারো তাহলে তোমাদের টাইমটা একটু কম লাগবে এবং তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করতে পারবে। তারপরে এখানে ১৩ নম্বরে বলা হয়েছিল যে ৳১০,০০০ আসবাবপত্র ক্রয় ফরমাশ প্রদান, এটা লেনদেন না। কারণ এখানে ফরমাশ প্রদান করা হয়েছে, এখানের মধ্যে নগদ অর্থের পরিবর্তন ঘটেনি। এবং পাওনাদারকে পরিশোধ ৳১৮,০০০, এখানে একটা শূন্য বেশি হবে। তারপরে আমরা এখানে লিখে দিব যে এখানে a ইকুয়াল l প্লাস ই সমীকরণের a এবং l উপাদান হ্রাস পেয়েছে। কারণ সম্পদ হ্রাস পেয়ে গিয়েছে নগদ অর্থ এবং দাঁড়ে হ্রাস পেয়েছে কোনটা? মালিকানা সত্ত্ব পাওনাদার হ্রাস পেয়ে গিয়েছে কারণ পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়েছে। সো এটা একটা লেনদেন। সো এভাবে করে হচ্ছে আমরা সনাতন পদ্ধতি এবং সমীকরণ পদ্ধতি এভাবে করে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। তারপরে একটা ম্যাথ রয়েছে। এই ম্যাথটা আমরা করব হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের মধ্যে। যে ম্যাথটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পোর্টেন্ট ম্যাথ। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রমাণ করো a সমান l প্লাস ই অথবা লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব ফেলো। এই ম্যাথটা আমরা পরের দিন করব। আজকে আমরা যেটা করব আজকে হচ্ছে আমরা লেনদেনের ২ টা গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল নিয়ে কথা বলার ট্রাই করব। একটা হচ্ছে চালান এবং আরেকটা হচ্ছে ক্যাশ মেমো। এই ২ টা নিয়ে আজকে কথা বলব। এটা ছাড়া অন্যান্য যে প্রামাণ্য দলিলগুলো রয়েছে এবং আমাদের বড় যে ম্যাথটা রয়েছে ওইগুলো আমরা হচ্ছে আমাদের নেক্সট যে লেনদেনের কাজ ক্লাস এখানে করার ট্রাই করব। সো মেইনলি আমাদের ক্লাসটা হবে হচ্ছে শুক্রবার এবং রবিবার এই ২ দিন। বাট এই রবিবার এক্সাম থাকার কারণে আমি ক্লাসে নিতে পারব না। তো যেটা করব আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে শুক্রবারে। তারপর থেকে হচ্ছে শুক্র রবি এভাবে করে আমরা কন্টিনিউ করতে থাকবো। সো ১ম এ আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আচ্ছা এর আগে একটা ম্যাথ রয়েছে আমি ভুলে গিয়েছিলাম। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। এই ম্যাথটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়? মালিকানা সূত্রটা হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। সো এই সকল ঘটনা থেকে আমরা খেয়াল করে দেখি আমাদের কোন হচ্ছে লেনদেনের দ্বারা আমাদের মানসিক প্রভাব ঘটছে। তো প্রথমত ৳১,০০,০০০ নিয়ে মূলধন এসে শুরু করা হলো। এর ফলে হচ্ছে আমাদের মূলধন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মালিকানা সূত্র বৃদ্ধি পেয়ে যাবে। এটাকে হচ্ছে কি করে দিব আমরা? যোগ করে দিব বা প্লাস করে দিব। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন ৳৫০,০০০। এটা কোনো লেনদেনই না। তাই এটাকে হচ্ছে আমরা আনবই না। এটাকে হচ্ছে আমরা মাইনাস করে দিলাম। আচ্ছা এটা কিন্তু প্লাস লিখেছি। ঠিক আছে? এটা বাদ দিয়ে এটাকে আমি প্লাস লিখেছি। আচ্ছা ফাইন। তারপর রনির থেকে পণ্য ক্রয় করা হলো ৳২০,০০০। সো পণ্য ক্রয় করার ফলে ক্রয় নামক একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু আমাদের কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে আমাদের মালিকানা সূত্র হ্রাস পেয়ে যায়। তাই এটাকে হচ্ছে আমরা বিয়োগ করে দিব। তারপর বলা হয়েছে সোহিলীর নিকট পণ্য বিক্রয় ৳৩৬,০০০। পণ্য বিক্রয় করার ফলে আমাদের বিক্রয় নামক আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে মানুষের তো বৃদ্ধি পেয়ে যাবে। তাই এটাকে আমরা যোগ করে দিব। তারপরে এখানে বলা হচ্ছে যে মালিকের ব্যক্তিগত তহবিল হতে ছেলের জন্য ইলেকট্রনিক খেলনা ক্রয়। যেহেতু এখানে মালিকের ব্যক্তিগত তহবিল হতে কেনা হয়েছে, এর সাথে কিন্তু ব্যবসার কোনো সম্পর্ক নেই। এই কারণে
এটা এটা লেনদেনই হবে না এবং এটাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব না। এবং 24 তারিখে বলা হচ্ছে অফিস ভাড়া প্রদান ৬,০০০ টাকা। ভাড়া নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে মানুষ তো হ্রাস পেয়ে যায়। তাই এটাকে হচ্ছে আমরা মাইনাস করে দিব। সো ২ টা হচ্ছে প্লাস এবং ২ টা হচ্ছে মাইনাস। এই ম্যাথটা করার জন্য আমরা যে ছকটা ব্যবহার করব সেটা হচ্ছে যে এই ছকটা, যে তারিখ, বিবরণ, টাকা আমাদের যে ইউনিভার্সাল ছক রয়েছে। তারপর এখানে জাস্ট তারিখ অনুযায়ী বসিয়ে গিয়ে আমরা এখানে বিবরণের মধ্যে সবগুলা জিনিস লিখে দিব। সো এখানে আমি যেটা করেছি, আমি হচ্ছে আগে সবগুলা যোগগুলা করে নিয়েছি এবং তারপরে বিয়োগগুলো এনেছি। নট নেসেসারি এভাবে করা লাগবে। চাইলে হচ্ছে তারিখ অনুযায়ী করা যায় অথবা আগে যোগগুলো এনে তারপর বিয়োগগুলো আনা যায়। এখানে যোগ ছিল জাস্ট ২ টা। একটা ছিল হচ্ছে পণ্য বিক্রয়, একটা ছিল মূলধন আনয়ন। এই দুটোকে হচ্ছে আমরা এখানে নিয়ে এসেছি। আর এখানে বাদ ছিল ২ টা। একটা হচ্ছে পণ্য ক্রয়, একটা হচ্ছে ভাড়া প্রদান। সো মূলধন ১,০০,০০০ আর যদি হচ্ছে ৩৬,০০০ যোগ করে দিই, তার থেকে যদি হচ্ছে এই ২ টা আমরা বিয়োগ করে দিই, তাহলে আল্টিমেটলি গিয়ে আমাদের মানি সূত্র হয়ে যাবে হচ্ছে ১,১০,০০০ টাকা। এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। সো আশা করি আপনারা বুঝে গিয়েছেন এই ম্যাথগুলো কিভাবে করতে হয়। এবং প্রায় সময় আপনাদের পরীক্ষার মধ্যে মালিকানা সত্ত্ব নির্ণয় করো এই ম্যাথটা প্রায় সময় আসে। এই কারণে গিয়ে আপনাদের এই পার্টটা হচ্ছে করে নিলাম। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা হচ্ছে একটু ক্লাসটা আমাকে বলবেন যে আপনাদের কোনো কোয়েশ্চেনে কোনো সমস্যা হচ্ছে নাকি। আচ্ছা ফাইন। সো ভাইয়া সপ্তাহে ২ দিন ৩ দিন হলে ভালো হয়। আচ্ছা ফাইন। ব্যাপারটা হচ্ছে আপনাদের ক্লাস যে খুব বেশি লাগবে এরকম না। আপনাদের কিন্তু নিয়মিত হচ্ছে অলমোস্ট ১.৫ থেকে ২ ঘন্টা ক্লাস নেওয়া হবে। সো ১.৫ থেকে ২ ঘন্টার ক্লাসের মধ্যে আপনাদের অনেক বেশি ক্লাস নেওয়া লাগবে এরকম না। আপনাদের কিন্তু আরো অন্যান্য সাবজেক্ট গুলো রয়েছে। আপনারা অলরেডি আজকে মনে হয় আপনাদের ৩ টা ক্লাস। সো ৩ টা ক্লাস আপনারা অলরেডি করবেন। যদি আমি নিজেই ৪ টা ক্লাস নিয়ে নিই সপ্তাহের মধ্যে, আপনাদের বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, ফাইনান্স, তারপরে হচ্ছে ব্যবসায় উদ্যোগ, এতগুলো সাবজেক্ট রয়েছে। সো সবগুলো আসলে একসাথে নেওয়া পসিবল না। যদি মোটামুটি সবগুলো ২ দিন করে হলেই কিন্তু আপনাদের মোটামুটি কভার হয়ে যাবে। আর আপনাদের এখনো জুন পর্যন্ত টাইম আছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা পড়িয়ে যাবো। আপনাদের বাসায় পড়ার জন্য টাইম দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা বাসায় ঠিকমতো পড়বেন। তাহলে আপনারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন। যদি এমন হয় যে একেবারে পড়ে ফেললেন, রেখে দিলেন, আবার ভুলে গেলেন, পরীক্ষায় আবার আগে পড়তে হলো, সেটা আসলে সমস্যা হয়ে যায়। সো সবকিছু মোটামুটি পড়তে হবে। অ্যাকাউন্টিংটা ২ দিন করে বিশ্বাস করেন আপনাদের সুন্দর মতো হচ্ছে কভার হয়ে যাবে। আর যেহেতু চ্যাপ্টার কম, তাই এই কারণে আপনাদের কভার হওয়াটা আরো বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা ফাইন। আমরা কি হচ্ছে A মাইনাস আর L মাইনাস লিখতে পারবো? আ এটা আসলে হ্যাঁ, বাট এটার জায়গায় বৃদ্ধি হ্রাস লিখলে বেটার হয় বেশি। ঠিক আছে? A প্লাস আর L মাইনাস এভাবে করে লেখাটা বেটার না। এটা খুব ভালো উপায়ের মধ্যে গিয়ে পড়ে না। যদি বৃদ্ধি বা হ্রাস করে লেখেন তাহলে আগে সবথেকে বেশি বেটার হয়। আচ্ছা ফাইন। সায়েন্সের ক্লাস এত কেন, তাহলে সায়েন্সের মধ্যেও কিন্তু এভাবেই করা আছে। সায়েন্সের মধ্যে নট লাইক ১ সপ্তাহের মধ্যে অনেকগুলো ক্লাস নেওয়া হচ্ছে। সায়েন্সের ক্লাস নেওয়া হচ্ছে। বাট এক সাবজেক্টের আসলে এতগুলো ক্লাস নেই। মোটামুটি সপ্তাহের মধ্যে ২ টা থেকে ৩ টার মধ্যে ক্লাস আছে। ঠিক আছে? এতগুলো আসলে ক্লাস এখানের মধ্যে নেই। আচ্ছা ফাইন। তো আমরা হচ্ছে চলে আসি আমাদের নেক্সট যে পার্টটা আছে সেই পার্টের মধ্যে গিয়ে। আমরা এখন দেখব চালান। চালান কি জিনিস বলেন তো? চালান হচ্ছে আ যদি কখনো পরীক্ষায় আপনাদের কোয়েশ্চেন আসে যে লেনদেনের প্রামাণ্য দলিল কোনটি? সেটা হয়ে যাবে হচ্ছে এখানে চালান। চালান হচ্ছে যখন কিনা আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় করে থাকি, তখন আ ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে আমরা যেই দলিল ইউজ করি তাকে আমরা বলে থাকি হচ্ছে চালান। সো আপনাদেরকে হচ্ছে একটা ফার্স্ট এ একটা এখানে দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণ দেখে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে মে ১৪ তারিখে নওশাদ এন্টারপ্রাইজ কর্তৃক রহিম ব্রাদার্স এর নিকট ৳৫০ দরে ২০০ কেজি চাল বিক্রয় করা হলো। কারবারি বার্তার পরিমাণ হচ্ছে ৫% আর চালান নং দেওয়া আছে ১০৫। বলা হচ্ছে এর ভিত্তিতে তুমি একটা কি করো, একটা চালান তৈরি করো। সো এটা তৈরি করার জন্য ১ম যেটা করা লাগবে, প্রথমত আমাদেরকে হচ্ছে উপরে শুরু করা লাগবে যে প্রতিষ্ঠান বিক্রি করছে সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম। সো নওশাদ এন্টারপ্রাইজ বিক্রি করেছে। নওশাদ এন্টারপ্রাইজ কর্তৃক বিক্রি করা হয়েছে। যেহেতু বিক্রেতা, এই বিক্রেতার নামকে হচ্ছে আমরা এখানে ফার্স্ট লিখে দিব। সো এখানে আসবে হচ্ছে বিক্রেতা। তার নিচেই আমাদেরকে বিক্রেতার ঠিকানা উল্লেখ করা লাগবে। যেহেতু ঠিকানা এখানে দেওয়া নেই, তাই ঠিকানা লিখে আমি ডট দিয়ে দিয়েছি। অনেক বইয়ের মধ্যে কিছু লেখা থাকে না, বাট পরীক্ষায় আমি বলব যে ঠিকানা লিখে জাস্ট ডট লিখে খালি রেখে দিলে সবচেয়ে বেটার হয়। তাহলে স্যার আর কাটার কোনো সুযোগ পাবেন না বা যে ম্যাম দেখবেন তিনি কাটতে পারবেন না। তারপর ডান দিকে আমরা উল্লেখ করে দিব হচ্ছে তারিখ। এখানে দেওয়া ছিল মে ১৪ তারিখে ক্রয় করা হয়েছে, বিক্রয় করা হয়েছে। তাই এই তারিখটা আমরা এখানে লিখে দিলাম। মে ১৪ তারিখ ২০১৬। তারপর এখানে বলা হচ্ছে চালান নং। চালান নং এখানে বলা ছিল হচ্ছে ১০৫, এটাকে হচ্ছে আমরা এখানের মধ্যে উল্লেখ করে দিলাম। তার নিচে আসবে হচ্ছে ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা। এখানে কে কিনেছিলেন হচ্ছে রহিম ট্রেডার্স, সেই রহিম ট্রেডার্সকে আমরা এখানে উল্লেখ করে দিব এবং যে ক্রেতা ছিল সেই ক্রেতার নামটা হচ্ছে নিচে আমাদের উল্লেখ করতে হবে। সো উপরের পার্টে এই জিনিসগুলোই থাকে।
এবং যেই দলিল তৈরি করা হচ্ছে সেই দলিলের নাম অবশ্যই থাকা বাধ্যতামূলক। এখানে আমাদেরকে যে দলিলটা তৈরি করা হচ্ছে সেই দলিলের নামটা হচ্ছে উল্লেখ করতে হবে। সো এখানে কি দিব আমরা? দলিলের নাম। এক্ষেত্রে গিয়ে হচ্ছে চালান। তারপরে আমরা যেই ঘরটা ইউজ করি সেখানে টোটাল ৫ টা ঘর থাকে। তারিখ, নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। এখানে কি করা হয়েছে? এখানে কিনা হয়েছিল কি? এখানে চিনি কিনা হয়েছিল। চিনি কিনেছিলেন হচ্ছে রহিম ট্রেডার্স এবং চিনি বিক্রি করেছিলেন নওশাদ ট্রেডার্স। সো নং এর ঘরে লিখে দেব হচ্ছে আমরা ১ নং। মালের বিবরণের ঘরে যেই মালটা বিক্রি করা হয়েছে যদি উল্লেখ করা না থাকে জাস্ট পণ্য বিক্রয় লিখে দেব। সো বলা হয়েছিল ৳৫০ দরে ২০০ কেজি চাল বিক্রি করা হয়েছে। সো দরের ঘরে লিখে দিলাম ৳৫০ এবং পরিমাণের ঘরে হয়ে যাবে হচ্ছে ২০০ কেজি। তাহলে টোটাল এখানে হয়ে যাচ্ছে ৳১০,০০০। এর উপর কারবারি বাট্টা ছিল হচ্ছে ৫%। কারবারি বাট্টা কোনটা? আমাদের পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে পরিমাণে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয় বা যে পরিমাণে কম টাকা প্রদান করা হয় বা গ্রহণ করা হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। এখানে এই ৳১০,০০০ উপরে হচ্ছে আমরা কারবারি বাট্টা ধরো ৫%, ৫% করলেই বের হয়ে যায় ৳৫০০। এদের যে বিয়োগফল এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল টাকার পরিমাণ যেটা হচ্ছে ৳৯,৫০০। এটাকেই হচ্ছে আমরা এখানে লিখে দিব টাকা কথায় ৯,০০০ আচ্ছা ঠিক আছে ৳৫০০ এখানে বাদ পড়ে গিয়েছে। এখানে লিখে দিব যে ৳৯,৫০০ মাত্র। এই কথাটা আমাদেরকে টাকায় উল্লেখ করা লাগবে। তারপর নিচে যদি আমাদের কোনো বিক্রয় শর্ত দেওয়া থাকে কোয়েশ্চেনে সেটা আমরা উল্লেখ করে দিব। এখানে বিক্রয় শর্ত দেওয়া ছিল না। প্রায় সময় তোমাদের এমন বিক্রয় শর্ত দেওয়া থাকে যে মনে করো যে ২/১০ নেট ৩০ এই টাইপের অনেকগুলো তোমাদের বিক্রয় শর্ত দেওয়া থাকে। এটা দ্বারা আসলে কি বোঝানো হয়ে থাকে? বিক্রয় শর্ত মানে হচ্ছে যে এখানে যে বলা ছিল ২/১০ নেট ৩০ যদি ১০ দিনের মধ্যে রহিম ট্রেডার্স নওশাদ এন্টারপ্রাইজকে পরিশোধ করে দেন তার পাওনা টাকা তাহলে তাকে ২% বার্তা দেওয়া হবে। এবং যদি এটা পরিশোধ করা পসিবল না হয়, তাহলে ৩০ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। যদি আমাদের এরকম বিক্রয় শর্ত উল্লেখ করা থাকে সেটা দিয়ে দিব। না উল্লেখ করা থাকলে বিক্রয় শর্ত লিখে আমরা হচ্ছে ডট দিয়ে দিব। এই ঠিকানার মতো, ঠিক আছে? এবং ঠিকানা উল্লেখ করা ছিল না। আমরা বিক্রয় শর্ত লিখে আমরা ডট উল্লেখ করে দিব। এখানে জাস্ট একজন স্বাক্ষর হবে সেটা হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। এটা এখানে উল্লেখ করতে হবে। বিক্রেতা হচ্ছে এখানে নওশাদ এন্টারপ্রাইজ। আর নিচে আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিব সেটা হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। সো ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আমরা যেই দলিল ইউজ করি সেটার নাম হচ্ছে চালান এবং চালানকে বলা হয়ে থাকে হচ্ছে ব্যবসায়ের লেনদেনের প্রামাণ্য দলিল। সো চালানের মতোই আরেকটা প্রামাণ্য দলিলের নাম হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমোর সাথে চালানের মেইন পার্থক্য কি? চালানটা আমরা ইউজ করে থাকি যখন কিনা আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় করি। কিন্তু নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটার নামই হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো নামের মধ্যেই রয়েছে ক্যাশ। ক্যাশ অর্থ হচ্ছে নগদ অর্থ। সো নগদ অর্থ যেখানের মধ্যে যে নগদ অর্থের জন্য আমরা যে দলিল ইউজ করব তাকে আমরা ক্যাশ মেমো বলব। সো ক্যাশ মেমো এবং চালান অলমোস্ট সেম দেখতে খুব বেশি পার্থক্য নেই। আমরা মেইন পার্থক্যগুলো দেখতে পারলে বুঝে যাব যে চালান আর ক্যাশ মেমোর মধ্যে কি পার্থক্য হয়। ১ম পার্থক্য হচ্ছে এখানের মধ্যে আগের ম্যাথে খেয়াল করে দেখেন এখানে ছিল হচ্ছে এটা কি চালান যে নামটা ছিল এখানে দলিলের নাম দিই চালান এবং এখানের মধ্যে দলিলের নাম দিব হচ্ছে আমরা ক্যাশ মেমো। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার যে প্রবলেমটা ১ নাম্বার পার্থক্যটা আমরা উল্লেখ করলাম। মোটামুটি উপরের দিকে সেম টাইপেরই। এখানে দেওয়া থাকবে হচ্ছে বিক্রেতার নাম, ঠিকানা। এখানেও দিয়ে দিব হচ্ছে আমার বিক্রেতার নাম, ঠিকানা। ডান দিকে তারিখ হয়ে যাবে। ২ নম্বর পার্থক্য হচ্ছে এখানে। আমরা চালানের ক্ষেত্রে ইউজ করি হচ্ছে চালান নং এবং এই ক্ষেত্রে ক্যাশ-মেমোর ক্ষেত্রে ইউজ করা হবে হচ্ছে ভাউচার নং। এটা হচ্ছে আমাদের 2nd পার্থক্য। ওইখানে আমরা ইউজ করি কোনটা? চালান নং এবং এখানে আমরা ইউজ করি হচ্ছে ভাউচার নং। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা। তারপর এখানে কোনো পার্থক্য নেই। আগের মতোই নং, মালের বিবরণ, দর, পরিমাণ টাকা এগুলো উল্লেখ করতে হবে। মেইন ৩ টা পার্থক্যটা হচ্ছে এখানের মধ্যে গিয়ে। যে আগের মতো খেয়াল করে দেখো, চালানের মধ্যে জাস্ট বিক্রেতার স্বাক্ষর। কিন্তু এই ক্যাশ মেমোর মধ্যে গিয়ে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর ২ টাই দেওয়া থাকে। আমাদেরকে ক্রেতা, বিক্রেতার ২ জনের স্বাক্ষরই হচ্ছে উল্লেখ করতে হবে। ৪ নম্বর পয়েন্টটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে গিয়ে। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এবং এখানে বিশেষ দ্রষ্টব্যটা হচ্ছে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এবং ৫ নাম্বার একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আমরা বিক্রয় শর্ত এই ক্যাশ মেমোর মধ্যে গিয়ে উল্লেখ করি না। বিক্রয় শর্ত শুধুমাত্র এই চালানের মধ্যে গিয়ে হচ্ছে উল্লেখ করা হয়। সো দেখলাম যে চালানের সাথে হচ্ছে মানে ক্যাশ মেমো তৈরির ৫ টা পার্থক্য রয়েছে। এই নামের মধ্যে পার্থক্য, ২ নম্বরে গিয়ে হচ্ছে ভাউচার নং এর পার্থক্য, ৩ নাম্বারটা হচ্ছে এই ক্রেতার স্বাক্ষরের পার্থক্য, বিশেষ দ্রষ্টব্যের পার্থক্য এবং হচ্ছে বিক্রয়ের শর্তের পার্থক্য। এবং মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্য হচ্ছে ক্যাশ মেমো আমরা ব্যবহার করি যখন কিনা নগদে পণ্য ক্রয় বিক্রি করে থাকি তখন। আর আমরা এই চালান ব্যবহার করে থাকি কখন? চালান ব্যবহার করে থাকি যখন কিনা হচ্ছে আমরা ধারে পণ্য বিক্রয় ক্রয় বিক্রি করে থাকি তখন গিয়ে আমরা যে চালানটা মিলে বিক্রি করে থাকি। আমাদের এই চালান এবং ক্যাশ মেমোর মতো আরো ৪ টা হচ্ছে আমাদের বইয়ে দেওয়া রয়েছে। দলিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এগুলো সম্পর্কে হচ্ছে আমরা সামনের ভিডিওগুলো দেখার চেষ্টা করব এবং
এই সেকেন্ড চ্যাপ্টারে যা যা কিছু রয়েছে, এই আমাদের বড় যে ম্যাথটা রয়েছে, তারপর বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন, এই সবকিছু নিয়ে হচ্ছে আমরা আমাদের আগামী ক্লাসটা হচ্ছে কভার করার ট্রাই করব। মোটামুটি আজকের ক্লাসের কনটেন্ট এগুলাই। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন। আচ্ছা ফাইন। আ আচ্ছা ভাইয়া, ভুল আর ত্রুটির মধ্যে পার্থক্য আছে না? ভুল আর ত্রুটি সেম জিনিস। এটার মধ্যে আসলে মেইন তেমন কোনো পার্থক্য নাই। সো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা একটু দেখতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আর খুব বেশি কোনো পার্থক্য দেখে নিই একটু। আচ্ছা ফাইন। বিক্রিত পণ্য ফেরত দেওয়া হয় না। এটা ক্যাশ মেমো থাকে কেন? আচ্ছা ঠিক আছে। ক্যাশ মেমোর ক্ষেত্রে মনে রাখবেন যখন কিনা নগদে আ যখন কিনা আমরা পণ্য ফেরত দেই, পণ্য ফেরত দেওয়ার ইনটেনশন থাকলে আমরা নরমালি হচ্ছে ধারেই পণ্য আমরা কিনব। নগদে যদি কিনা হয় তখন আসলে অনেক আমাদের ৩ টা প্রসেসে হচ্ছে ক্যাশ মেমো তৈরি করতে হয়। সো নগদ টাকাটা যখন কিনা বিক্রি হয়ে নগদে পণ্য বিক্রি হয়ে গেল, অলরেডি আমাদের ৩ টা জায়গায় লেখা হয়ে গিয়েছে। এটা ফেরত দেওয়া হলে আবার ওই ৩ জায়গা থেকে গিয়ে হচ্ছে আমাদেরকে কাটতে হবে। তার ফলে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। এই কারণে নরমালি বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। দেখা হয় যে ধারে পণ্য যদি হচ্ছে বিক্রি করা হয় তখনই গিয়ে হচ্ছে ফেরত নেওয়া পসিবল। এটা দেখা হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। ব্যবসার মধ্যে নরমালি যেটা হয়, ব্যবসায়ের মধ্যে নরমালি বেশিরভাগ ক্ষেত্রেই ধারে পণ্য কিনে নিয়ে আসা হয়। তারপরে গিয়ে সেই পণ্য বিক্রি করা হয়। সেখান থেকে অর্থ পাওয়ার পর পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়। বাট যখন কিনা আমি নগদে পণ্য কিনে নিয়ে আসবো, আমি একদম সিওর হয়ে নগদে পণ্য কিনে নিয়ে আসছি। আমার ইনটেনশন আর ফেরত দেওয়ার মতো নেই। এই কারণে বিশেষ দ্রষ্টব্য এখানে লেখা হয় যে বিক্রিত পণ্য ফেরত দেওয়া হয় না। কিন্তু এখানের মধ্যে লেখা হয় যে ভুল, ত্রুটি সংশোধনযোগ্য। এখানের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। আচ্ছা ফান। সো কারবারি বারটা নির্ণয় করে দেখান। কারবারি বারটা নির্ণয় করা খুবই ইজি জিনিস। আপনারা ক্যালকুলেটরে পারবেন। কারবারি বারটা এখানে যেটা দেওয়া রয়েছে ৳১০,০০০। আচ্ছা ঠিক আছে, ফাইন। এই ৳১০,০০০ উপর হচ্ছে আপনারা ৫% করে দিবেন। ১০,০০০ ইনটু ৫%। ৫% মানে হচ্ছে ৫/১০০। ১০,০০০ ইনটু ৫/১০০। ১০০ দিয়ে ভাগ করবা আর ৫ দিয়ে গুণ করবা, তাহলে তাহলে এখানে বের হয়ে যায় হচ্ছে ৳৫০০। সো এটাই হচ্ছে কারবারি বারটা। আপনার যদি ক্যালকুলেটর ইউস করা যাবে, ক্যালকুলেটর দিয়ে আপনারা খুব ইজিলি হচ্ছে এই কারবারি বারটা বের করতে পারবেন। আচ্ছা ফাইন। সো মোটামুটি দেখতে পাচ্ছি যে আর কোন ধরনের এখানে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সো মোটিভেশন লাগবে আপনাদের। মোটিভেশন বলতে বলব যে খেয়াল করে দেখেন আপনাদের কিন্তু অলরেডি অনেক সুবিধা দেওয়া হচ্ছে। আপনাদের এত বড় সিলেবাসের জায়গায় এত কম একটা হচ্ছে সিলেবাস নিয়ে আসা হয়েছে। এখন এই সিলেবাসের মধ্যে গিয়ে যদি আপনাদের ভালো নাম্বার না আসে, আসলে আমি আর জানি না আপনাদের ভালো নাম্বার কিভাবে আসতে পারে। হ্যাঁ, একদম এখানে একটা ডিমেরিট আছে। যেহেতু এখানে আপনাদের চ্যাপ্টার ছোট করা হয়েছে, চ্যাপ্টার কমিয়ে আনা হয়েছে। আপনাদের কিন্তু এখন সম্ভাবনা আছে একটু হার্ড কোয়েশ্চেন করার। কারণ যেহেতু আপনাদের সিলেবাস কম, আপনারা খুব তাড়াতাড়ি কভার করতে পারবেন। এই কারণে এমন হতে পারে যে কিছু কোয়েশ্চেন ইজি করলো, কিছু কোয়েশ্চেন হার্ড করলো। নরমালি দেখা যায় ১১ টা কোয়েশ্চেন আসলে ১১ টা কোয়েশ্চেনের মধ্যে মোটামুটি ৩ টা কি ৪ টা ইজি করে। বাকিগুলো কিন্তু মোটামুটি ৩ টা বা ৪ টা হার্ড করে, বাকিগুলো ইজি করার ট্রাই করে। বাট এখন হতে পারে আগে ৩ টা হার্ড করা হতো, এখন হয়তো ৫ টা থেকে ৬ টা কোয়েশ্চেন একটু হার্ড করা হবে, অন্যগুলো ইজি করা হবে। সো এই দিকে একটু মনোযোগ রাখবেন। যদি হচ্ছে ভালোমতো পড়াশোনা না করেন, তাহলে গিয়ে আসলে ভালো রেজাল্ট করাটা পসিবল না। এটা একটু মনে রাখবেন। সো মোটিভেশন দেওয়ার জায়গায় একটু ভয় দেখাচ্ছি। সবসময় মোটিভেশন যে পজিটিভ হওয়া লাগবে এরকম না। মোটিভেশন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এটা আপনারা জানবেন হচ্ছে এইচএসসির মধ্যে গিয়ে। আপনাদের চ্যাপ্টারই আছে একটা মোটিভেশনের জন্য, যেটাকে বলা হচ্ছে প্রেরণা। সো এখানে গিয়ে দেখবেন যে আপনাদের একটা পজিটিভ মোটিভেশন রয়েছে আর নেগেটিভ মোটিভেশন রয়েছে। সো আপনাদেরকে নেগেটিভ পার্টটা বললাম। যদি হচ্ছে আপনারা ভালোমতো না পড়েন, তখন গিয়ে পরীক্ষায় ভালো করা পসিবল না। আচ্ছা ঠিক আছে। ভাই এগুলো মনে থাকে না কিভাবে প্র্যাকটিস করব? চালান, ক্যাশ মেমো। প্র্যাকটিস বলতে আপনারা যেটা করতে পারেন, প্রথমত হচ্ছে আপনাদের আ এখানে যে দেওয়া রয়েছে, আপনাদের এখানে তো আমি একটা উল্লেখ করে দিলাম একটা। আপনাদের বইয়ের মধ্যে কিন্তু নমুনা ছক দেওয়া রয়েছে। আগে দেখে, দেখে নমুনা ছকটা আপনারা একবার আঁকেন। ছক আঁকার পর randomly হচ্ছে আপনারা একটা চুজ করেন, একটা লেনদেন চুজ করেন। ওটা থেকে হচ্ছে দেখা ট্রাই করেন। যদি হচ্ছে খাতার মধ্যে না লিখেন, পড়ে, পড়ে আসলে পরীক্ষার মধ্যে গিয়ে এই চালান ক্যাশ মেমো লেখাটা আসলে পসিবল না। আপনাদেরকে বাসায় খাতার মধ্যে সুন্দর মতো আগে হচ্ছে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলেই মোটামুটি আপনাদের এই চালান, ক্যাশ মেমো গুলো আয়ত্ত করা পসিবল। ঠিক আছে? অনেকেই দেখা যায় যে ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান আর ক্যাশ মেমো ৪ টা করেই শেষ হয়ে যায়। আর ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার এটা বাদ দিয়ে যায়। বাট এবার বলব এবার এটা বাদ দেওয়ার উপায় নেই। ওই যে যেটা বললাম আপনাদের চ্যাপ্টার কম বাট কনটেন্ট বেশি। এ কারণে গিয়ে এবার হচ্ছে আপনাদের ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ওইগুলো হচ্ছে আপনাদের পড়া লাগবে। ওগুলো নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব। আশা করি আপনাদের সমস্যা হবে না। সো দেখতে পাচ্ছি হ্যাঁ, লেকচার শিটটা তাড়াতাড়ি দিয়েন, প্রিন্ট করতে হবে। হ্যাঁ, ফাইন। যেহেতু এখানের মধ্যে আমি আপনার শুধুমাত্র পিডিএফ এর বাইরে অনেক কিছু লিখেছি।
যেগুলো আলাদা করে যারা টাইপরাইটার আছেন তারা হচ্ছে আপনাদেরকে টাইপ করে এখানে দিয়ে দিবেন। সো খুব বেশি টাইম লাগবে না। আশা করি এই সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের যে পিডিএফ গুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। সো যদি আপনাদেরকে আর কোনো ধরনের কোয়েশ্চেন না থাকে, আজকের ক্লাসটা হচ্ছে এখানে শেষ করে দিব। এই ভিডিওটা আপনাদের এখানেই গ্রুপে থাকবে। আপনারা যদি সমস্যা হয় কোনো পার্টে ভিডিওটা আরেকবার দেখেন। স্টিল যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, না বুঝতে পারেন, আপনারা কমেন্টে আস্ক করতে পারেন। অবশ্যই ট্রাই করব হচ্ছে আপনাদের এই প্রবলেম গুলো সলভ করে দেওয়া। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। তার পরবর্তী ক্লাস কখন? পরবর্তী ক্লাসটা হচ্ছে সামনের শুক্রবারে এবং এরপর থেকে রবি শুক্র এভাবে করে হচ্ছে ক্লাস চলতে থাকবে। তাহলে শুক্রবারে নিয়ে আসছি আরেকটা ক্লাস যেখানের মধ্যে আমরা এই সেকেন্ড চ্যাপ্টারের বাকি পার্টটুকু শেষ করে ফেলবো। আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দেখবো যে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন এসেছে, এই বছর কিভাবে আসতে পারে, কিছু এমসিকিউ করার ট্রাই করব। আশা করি এভাবে করার পরে আপনাদের দ্বিতীয় যে চ্যাপ্টার আছে সেখানের মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অনেক বেশি, বেশি করে পড়াশোনা করেন। মিড স্কুলের এই এসএসসি ক্র্যাশ কোর্সের মধ্যে আপনাদের সবাইকে অবশ্যই স্বাগতম। ভালো মতো ক্লাস করেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।